আজ থেকে ঠিক 7 বছর আগের কথা। আমি যখন বাড়িতে ছোট ছেলে হিসেবে সবার থেকে অবহেলা পেয়ে বাইরে ছেড়ে ঢাকায় যাই, তখন আমার পকেটে ছিল মাত্র 500 টাকা আর বুক ভরা অভিমান। প্রথম কয়েক মাস খুব কষ্ট কেটেছে। থাকার কোনো জায়গা ছিল না, খাওয়ার কোনো ঠিক ছিল না, ফুটপাতে ঘুমিয়ে না খেয়ে থেকেছি। কিন্তু বাড়িতে মুখ ফুটে কিছু বলতে পারিনি, কারণ আমি জানতাম এখানে আমার জন্য কারো কোনো চিন্তা নেই। আমাকে নিয়ে বাবার মতো সময় তাদের নেই। আজ আমি বাসায় ফিরছি, তবে সেই অবহেলিত বেকার ছেলেটি হয়ে নয়। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোম্পানি অঢেল আছে, কিন্তু কি করব এগুলো দিয়ে? আমি তো এমন জীবন চাইনি। আমি শুধু চেয়েছিলাম তারা আমাকে আমার পরিচয়ের জন্য নয়, শুধু তাদের ছেলে আর ভাই হিসাবে একটু ভালোবাসুক। কিন্তু আমি মনে হয় সেই যোগ্যতাই অর্জন করতে পারিনি। এতক্ষণ যার কথা শুনছিলেন সে হলো আমাদের আজকের গল্পের নাম রিয়াদ আহমেদ। তার আসল পরিচয়ের বিষয় তো মোটামুটি আপনাদের ধারণা হয়ে গেছে, বাকিটুকু গল্পের সাথে থাকলে বুঝবেন। সিএনজিতে বসে সে এই কথাগুলো বলছিল ভর দুপুর। ময়মনসিংহ শহর থেকে প্রায় ঘণ্টাখানিকের পথ পেরিয়ে ফুলবাড়ি গ্রামের মোড়ে একটা সবুজ সিএনজিটা এসে থামল। রিয়াদ সিএনজি থেকে নামল। মামা, এই পর্যন্তই, সামনে আর যাইতো না। রাস্তার যা অবস্থা, কাদার শুকিয়া পাথর হয়ে রইছে, রিক্সাও পাইবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হেঁটে যেতে পারবো। কত হয়েছে ভাড়া? ময়মনসিংহ মাঝকান্দা থেকে আনছি, 120 টাকা দিয়েন। পকেট থেকে টাকাটা বের করে ড্রাইভারের হাতে দিয়ে কাঁধের সাধারণ ব্যাকপ্যাকটা ঠিক করে নিল রিয়াদ। তার পরনে একটা নীল চেক শার্ট আর জিন্স। 7 বছরের শহুরে জীবন যার গায়ে কোনো ছাপই ফেলতে পারেনি। ধন্যবাদ ভাই। আচ্ছা মামা, আহি তাইলে। সিএনজিটা ঘুরিয়ে চলে যেতেই চারপাশটা কেমন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। আমি হাঁটতে শুরু করলাম। এই মেঠো পথ, পথের পাশে শ্যাওলাধরা পুকুর, হেলে পড়া নারকেলের গাছ, সবই আমার চিরচেনা, তবু আজ বড্ড অচেনা লাগছে। বাড়ির কাছাকাছি আসতেই উঠোনে পাতা প্লাস্টিকের চেয়ারে বসা তার বাবার অবয়বটা চোখে পড়ল। আফজাল সাহেব খবরের কাগজটা চোখের সামনে মেলে ধরে দুনিয়ার সব খবর রাখছেন, কিন্তু নিজের ছেলে যে দরজায় এসে দাঁড়িয়েছে সেই খবরটা তার কাছে পৌঁছায়নি। ক্যাডারে এই দুপুরবেলা আবার কে আইলো? রিয়াদের মা আমিনা বেগম রান্নাঘর থেকে ঝাঁঝালো গলায় বললেন, কে আইবো আবার? তোমার ওই পান আনতে গেছে হয়তো। চোখের মাথা তো খাইছো, চশমা দিয়েও কিছু দেখো না। নাকি ওই হারু কাকা আইছে চাল ধার নিতে? বইলা দিয়েন, 1 ছটাক চালও নাই ঘরে। রিয়া ততক্ষণে উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। তার ছায়াটা এসে পড়েছে বাবার মেলে রাখা খবরের কাগজে। আফজাল সাহেব বিরক্ত হয়ে চোখ তুলতেই স্থির হয়ে গেলেন। কি হইল? কথা কও না কেন? হারু কাকা নাকি? রান্নাঘরের দরজায় দাঁড়ানো আমিনা বেগমের চোখ ছেলের মুখের উপর পড়তেই তার হাতের খুন্তিটা প্রায় পড়ে যাচ্ছিল। আরে এ তো রিয়াদ, রাহাত। এই রাহাত, দেখা যা কে আইছে। এ তো আমাগো রিয়াদ। রিয়াদ, তুই? কোনো চিঠি নাই, খবর নাই, একটা ফোন পর্যন্ত দিলি না। হঠাৎ কইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, মা, ভালো আছো তোমরা? ঠিক তখনই বাড়ির ভেতরে ঢুকছিল রিয়াদের বড় ভাই রাহাত। তার এক হাতে বাজারের থলে, অন্য হাতে সস্তা একটা স্মার্টফোন। রিয়াদকে দেখে তার কপালে বিরক্তির 3-4টে স্পষ্ট ভাঁজ পড়ল। কি ব্যাপার? চেহারা তো পুরাই ফকিরের মতো বানায় ফিরছস। শহরের হাওয়া আর ভালো লাগছে না? চাকরিটা গেছে বুঝি? আমি তো আগেই জানতাম তোর মতো মুরগি চোর দিয়ে কিচ্ছু হইব না। না ভাইয়া, চাকরি আছে, এমনি আসলাম। অনেকদিন তো আমাদের দেখি না, তো তাই ভাবলাম। চুপ কর তোরা, সারাদিন খালি পেশাল। আগে ভিতরে আয়, রোদের মধ্যে দাঁড়ায় আসস, রং তো আরো কালা হইয়া যাইব। শহরের মানুষের দেখলে কইব কি? রিয়াদকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেও আমিনা বেগমের সমস্ত মনোযোগ তখন রাহাতের হাতের বাজারের থলের দিকে। কি আনছস বাজার থেকে? মাছ পাইছিলি? মাছ পাইছিলাম একটা রুই মাছ, 1.5 কেজি ওজন, কিন্তু দাম শুনে মাথা নষ্ট। চাইলো 800 টাকা। কস কি?
28 টাকা? ডাকাত নাকি সব? দেশে কি মগের মুলুক চলতেছে? একটা রুই মাছের দাম যদি 28 টাকা হয়, তাহলে আমরা গরিব মানুষ কই যামু কত? হুম? সবই সিন্ডিকেট। দেশের কোনো নিয়ম কানুন নাই। দেখলা না কালকে টিভিতে কি দেখাইলো? বাণিজ্য মন্ত্রী নিজেই কইতাছে সব নিয়ন্ত্রণে আছে, অথচ পেঁয়াজের দাম কেজি 100 টাকা। সব চোরের দল হোসলা। চোরার পাট পারে দেশটা হইরা গেছে। আরে রাখো তোমার রাজনীতি, আমার নিজের জীবন লয়ে আমি বাঁচি না। ব্যবসার যে অবস্থা, দেনার উপর দেনা বাড়তেছে। পাওনাদার গুলো সারাদিন ফোনের উপর ফোন দেয়, একটা মালও ঠিক মতো ডেলিভারি দিতে পারতেছি না। সব শালা বাটপাট। রিয়াদ সেখানে একটা বোবা দর্শকের মতো দাঁড়িয়ে আছে। তার ফিরে আসার আনন্দ বা আবেগ কোনোটাই এই পরিবারকে স্পর্শ করছে না। সে যেন একটা চলমান আলোচনা সভার মাঝখানে এসে পড়া অনাকাঙ্ক্ষিত শ্রোতা। বাবা, আপনার শরীর ভালো আছে তো? প্রেশারের ওষুধগুলো খান ঠিক মতো? আছি একরকম। আমার কথা আর কি জিজ্ঞাস? তোর মাই তো 2 দিন পর পর ডাক্তারের কাছে দৌড়ায়। এই কোমরে ব্যথা, তো এই হাঁটুতে ব্যথা। ডাক্তারের পিছেই তো সব টাকা শেষ। আমার দোষ, সব দোষ আমার। সারাদিন গাধার মতো সংসারের ঘানি টানি, আর দোষ হয় আমার। সকাল থেকে রাত পর্যন্ত এক পায়ে খাড়ায় থাকি, সেটা তো কেউ দেখে না। রান্না করা, ঘর সাফাই করা, আরো কত রকম এগুলো আমি করি। এইগুলা করতে করতেই আমি ব্যারামি হইয়া গেছি। তুই তো শহরে তো কত আরামে করস, তা কি আর বুঝবি? শহরে অনেক কাজ করতে হয় মা। কি কাজ করস তুই শুনি একটু? এমন কি আমারই কাজ করস যে 7 বছর একবার বাড়ি আসার সময় পাস না? নাকি কোনো মাইয়ার পাল্লায় পড়ে গেছিলি? রাহাতের কথায় একটা নোংরা ইঙ্গিত ছিল। রিয়াদ সেটার কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। তার এই নীরবতা যেন বাড়ির পরিবেশটাকে আরো ভারী করে তুলল। অনেক হয়েছে কথা, যা তোর ওই উত্তরের কোণার ঘরে যা। ওইটাই তো খালি আছে, যদিও ওটার মধ্যে এখন খালি ভাঙাচোরা জিনিসপত্র। যা একটু গুছায় আনে, আমি খাবার বাড়তেছি। খাবি কিছু? না, আমার কিছু খাবো না, এখন খিদে নেই। খিদে নাই মানে? শহর থেকে আইসোস, না খাইয়া থাকবি নাকি? মানুষ দেখলে কইব কি? কইব মা হইয়া ছেলেরে খাওন দেয় না। না, আমার সত্যি খিদে নেই, আমি একটু পরে খাবো। থাক মা, ওরা ভাব দেখাইতে দেবো না। শহরের বড়লোকেরা তো আবার আমাকে মতো গরিবের ঘরের ভাত খেতে পারে না, ওদের জন্য তো আবার পিৎজা বার্গার লাগে। একই সময় অন্যদিকে রিয়াদের বাড়ির এই হইচই আর উত্তপ্ত বাক্য বিনিময়ে পাশের বাড়ির ছাদে পৌঁছালেও সেখানে এর কোনো প্রভাব পড়ল না। ছাদের এক কোনায় থাকা ছোট ফুলের বাগানটার পরিচর্যায় ব্যস্ত ছিল গল্পের নায়িকা অহনা। তারা কিছুদিন হয়েছে এই গ্রামে এসে বাড়ি বানিয়েছে। তার পরনে একটা আকাশি রঙের সাধারণ সালোয়ার কামিজ। এলোমেলো চুলগুলো একটা খোঁপা করে বাঁধা, যেখান থেকে কিছু চুল অবাধ্য হয়ে তার মুখে আর ঘাড়ে এসে পড়ছে। আয় বাদশা, আয় বাদর, কই গেলি তুই? আয় বলছি, দেখ তোর জন্য তোর পছন্দের ভেজা বিস্কুট এনেছি, খাবি না? কি এমন ভাব দেখাচ্ছিস তুই? নবাবের বাচ্চা। তার আদরের ধবধবে সাদা বিড়াল নাম বাদশা লেজ ফুলিয়ে অহনার পায়ের কাছে এসে গা ঘষতে লাগলো। অহনা তাকে আলতো করে কোলে তুলে নিয়ে নতুন ফোঁটা বেলি ফুলের ঘ্রাণ নিতে লাগলো। কি সুন্দর গন্ধ, তাই না রে বাচ্চা? ইস, আমার যদি এমন একটা ক্ষমতা থাকতো, আমি সব ফুলের গন্ধ বোতলে ভরে রাখতাম। যখন মন খারাপ হতো একটু একটু করে শুকতাম। বাদশা বিলাই মিয়াও করে উঠল। কি বললি? পারফিউম? দূর, পারফিউমের গন্ধ কি আসল ফুলের মতো হয় নাকি? সব কেমিক্যাল থাকে। আচ্ছা শোন, তোকে একটা গোপন কথা বলি। আমাদের ওই যে লাল গোলাপ গাছটা আছে না, ওর নাম আমি রেখেছি রাজকুমারী। কাউকে বলবি না কিন্তু, বললে তোর রাতের দুধ বন্ধ। বিড়ালটার সাথে কথা বলতে বলতেই তার কানে আফসাল চাচার বাড়ি থেকে ভেসে আসা চিৎকারের আওয়াজ এলো। এটা তার জন্য নতুন কিছু নয়। উফ, আবার শুরু হয়েছে। আফজাল চাচার বাড়িতে মনে হয় কোনোদিন শান্তি আসবে না। সারাদিন শুধু চিল্লাচিল্লি। একটু শান্তিতে যে বই পড়বো বা গাছে জল দিব তার উপায় নেই। কি যে করে মানুষগুলো! কথা শুনে মনে হচ্ছে তাদের ছোট ছেলে বাসায় এসেছে। এতদিন পর কেউ বাসায় আসলে এমন ব্যবহার করে কেউ? কেমন লোক এগুলো!
বাচ্চা মিয়াও করলো। ঠিক বলেছিস, ওদের ব্যাপার ওরাই বুঝুক, আমরা কেন মাথা ঘামাবো? আমাদের নিজেদেরই তো কাজ শেষ। চল, তোকে আজ একটা নতুন খেলা শেখাবো। লাফ দিয়ে আমার হাত ধরতে হবে, পারবি না? অহনা বিড়ালটাকে নিয়ে ছাদের অন্য কোনায় চলে গেল। সে তার নিজের ছোট্ট জগতে মগ্ন, যেখানে ফুল, বই, বিড়াল আর আকাশটাই তার সঙ্গী। রিয়াদের পৃথিবীতে যে প্রবল ঝড় উঠেছে তার শান্ত রঙিন জীবনে সেই ঝড়ের কোনো আঁচও তখন পর্যন্ত লাগেনি। সে জানেও না পাশের বাড়িতে ফিরে আসা যুবকটি কিছুক্ষণের মধ্যেই তার এই শান্ত জীবনেও একটা তোলপাড় সৃষ্টি করতে চলেছে। এদিকে রাহাতের পেছনে পেছনে স্যাঁতস্যাঁতে একটা পথ ধরে বাড়ির উত্তর কোণার ঘরটার সামনে এসে দাঁড়ালো রিয়াদ। এটাই তোর ঘর? মনে ছিল আর কি, কিন্তু দেখতেছি কি অবস্থা। ভাঙা টিন, পুরনো বস্তা, ইঁদুরের গন্ধ, সব মিলে একেবারে রাজপ্রাসাদ। থাক, আরামেই থাকবে। কথাটা বলে একটা ব্যঙ্গের হাসি দিয়ে রাহাত চলে গেল। রিয়াদ আস্তে করে দরজায় ধাক্কা দিতেই তীব্র একটা ক্যাচ শব্দ করে সেটা খুলে গেল। ঘরের ভেতরে ঝোঁকা মাত্রই পচা গন্ধ আর ধুলোর একটা আস্তরণ নাকে মুখে ঝাপটা দিল। পুরো গুদাম বানিয়ে রেখেছে। ঘরের এক কোণে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে তার ছোটবেলার ভাঙা ক্রিকেট ব্যাটটা। হাতলের সুতোগুলো খুব সব খুলে গেছে। দেয়ালের দিকে তাকাতেই চোখটা আটকে গেল। বিবর্ণ হয়ে যাওয়া দেওয়ালে এখনও ঝুলছে স্কুলে আঁকা প্রতিযোগিতায় তার প্রথম পুরস্কার পাওয়া ছবিটা। ঠিক তার পাশে দেয়ালে নতুন প্যারেক পুঁতে খুব যত্ন করে ঝুলিয়ে রাখা হয়েছে একটা চকচকে নতুন ক্রিকেট ব্যাট। দামি ব্র্যান্ডের স্টিকারটা এখনও জ্বলজ্বল করছে। রিয়াদ জানে এটা রাহাতের ব্যাট। ছোট ছোট এই বৈষম্যগুলো তার কাছে নতুন নয়, তবু দীর্ঘ বছর পর পুরনো ক্ষতটা আবার ছিনছিন করে উঠল। কিছুই বদলায়নি, কিছুই না। সে ব্যাকপ্যাকটা একটা পুরনো ভাঙা চেয়ারের উপর রেখে ঘরটা পরিষ্কার করার জন্য মনস্থির করল। একটা পুরনো গামছা দিয়ে মুখ নাক বেঁধে ঝোল ঝাড়তে শুরু করতেই তার মা আমিনা বেগম ঘরে ঢুকলেন। ও মা, তুই এরই মধ্যে কামলাগিরি শুরু করে দিছস? আরে রাখ তো, এসব কাজ পরেও করা যাইব। আগে আমার একটা কাম কইরা দে তো। কি কাজ মা? আর বলিস না, বাড়ির টিউবওয়েলটা 2 দিন ধইরা খালি ফ্যাস ফ্যাস করে, পানি উঠে না। তোর ভাইরে কইলাম ঠিক করতে, সে তো বড় সাহেব, তার কি আর এসব করার সময় আছে? তুই তো আগে এসব ভালোই পারতি। যা তো বাবা, একটু দেখাই। মা, আমি মাত্র এলাম, একটু জিরিয়ে নেই। জিরানোর আর কি আছে? ট্রেনে কি তুই একলাইছস? আর কেউ আহে নাই? যা যা, আগে কামড়া কর। পানি না থাকলে রান্না বান্না হইব কেমনে? নাকি না খাইয়া থাকবি? মায়ের কথায় আর দ্বিরুক্তি না করে রিয়াদ ঘর থেকে বেরিয়ে এলো। সে জানে এই বাড়িতে তার স্বস্তি বা আরামের কোনো মূল্য নেই। সে এসেছে মানে তাকে দিয়ে বাড়ির জমে থাকা কাজগুলো করিয়ে নিতে হবে। এটাই যেন তার ফিরে আসার একমাত্র উদ্দেশ্য। 2 বাড়ির মাঝের দেয়াল। রিয়াদ টিউবওয়েলের দিকে যেতেই পাশের বাড়ির ছাদ থেকে অহনার গলার আওয়াজ পেল। অহনা তার বিড়াল বাদশাকে বকাঝকা করছিল। আয় বাদুর, তোকে না বলেছি আমার গোলাপ গাছের কাছে যাবি না? দেখ তো কি করেছিস, নতুন কড়িটা ছিঁড়ে ফেলেছিস। আজ তোর খাওয়া বন্ধ। রিয়াদ মাথা উঁচু করতেই তাকাতেই অহনার সাথে তার চোখাচোখি হয়ে গেল। বিড়ালটা খুব দুষ্টু বুঝি? দুষ্ট না, আজ তো একটা শয়তান। আর আপনি কে বলুন তো? আপনাকে তো আগে দেখিনি এই পাড়ায়। দেখবেন কোথা থেকে? আপনারা তো 4 বছর 3 মাস, আজ 11 দিন হলো আসলেন গ্রামে। আর আমি এই বাড়িতেই থাকি, মানে থাকতাম, আজ ফিরলাম। ও, আপনিই তাহলে আফজাল চাচার ছোট ছেলে, যার কথা শুনতাম শহরে থাকে। কিন্তু আপনি এগুলো এত গভীরভাবে জানেন কি করে যে আমরা এখানে এসেছি? বছর মাস দিন সহ সব বলে দিলেন। ওটা এত গভীর আর কঠিন নয়, আমার ম্যাথ অনেক ভালো। আপনারা যেদিন এখানে এসেছিলেন সেই তারিখটা আমার মনে আছে, তাই হিসেব করাটা সহজ হয়ে গেল। মনে হচ্ছে আপনি অনেক চালাক। তা হঠাৎ গ্রামে যে? শহরের চাকচিক্য আর ভালো লাগছে না বুঝি? না, সেরকম কিছু না, এমনি এলাম। আপনার বিড়ালটা কিন্তু বেশ সুন্দর। মানুষ হলেই হবে, কাজে তো একটাও না, খালি ঘুমায় আর খায়। আর হ্যাঁ, আরেকটা কাজ,
খুব ভালো পারে অন্যের গাছে ফুল নষ্ট করা। আচ্ছা, আপনি এখন জানতো, আমার অনেক কাজ আছে। যাচ্ছি, কিন্তু একটা কথা, ওভাবে ছাদে দাঁড়িয়ে থাকলে পড়ে যেতে পারেন। দেওয়ালটা কিন্তু খুব উঁচু না। শুনুন, আমি কোথায় দাঁড়াবো বা কোথায় দাঁড়াবো না সেটা আপনাকে ভাবতে হবে না। নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আপনাদের বাড়ির আওয়াজে আমাদের বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে। একটু আস্তে কথা বললে কি হয় না? এখানে আসার পর থেকে শুধু শুনছি প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে চিল্লাচিল্লি হতেই থাকে। আপনার বড় ভাই রাহাত, ওনার কথা আর কি বলবো, ওনার গলা নয় যেন কোনো ডিজে বক্স। অহনার এমন রূঢ় জবাবে রিয়াদ আর কথা বাড়ালো না। মেয়েটার মেজাজ যে বেশ তিরিক্ষি তা প্রথম সাক্ষাতেই টের পাওয়া গেল। সে টিউবওয়েলের দিকে এগিয়ে গেল। অহনাও রাগে গজ গজ করতে করতে ছাদের অন্যদিকে চলে গেল। রিয়াদ শার্টটা খুলে পাশে রাখল। যে হাতে সে $1,000,000 কন্ট্রাক্ট সাইন করে সেই হাতে এখন টিউবওয়েলের মরিচা ধরা ভারী হ্যান্ডেলটা ধরে চাপ দিতে লাগলো। ঘেমে নেই একাকার অবস্থা, কিন্তু পানি ওঠার কোনো নাম নেই। এটার তো অবস্থা খুবই খারাপ, পুরো সিস্টেমটাই পাল্টাতে হবে মনে হচ্ছে। সে যন্ত্রপাতি খোঁজার জন্য স্টোররুমের দিকে যেতেই বারান্দায় তার বাবা মায়ের কথোপকথন কানে এলো। তারা এমনভাবে কথা বলছিল যেন বাড়িতে আর কেউ নেই। আমি তো আর কিছু বুঝি না। ছেলেটার জন্য আমার ঘুম খাওন হারাম হইয়া গেছে। কি যে এক ব্যবসায় নামছে, খালি দেনা আর দেনা। আমি তো আগেই না করছিলাম রাহাতকে। আমার কথা শুনলে তো এখন বুঝুক ঠেলা। গ্রামের মহাজন সোলেমান নাকি খুব চাপ দিতেছে। চাপ মানে? সে তো দিন রাত বাড়ির সামনে আইসা বইসা থাকে। কালকেও তো কইলো 1 মাসের মধ্যে টাকা না দিলে পুলিশ দিব। 2 লাখ টাকা। আমরা কই পামু এত টাকা? আমার তো চিন্তায় মাথায় কাজ করে না। আমার কাছে জমানো 50,000 টাকার মতো আছে। বাকিটা জমিটা বেইসা দিব নাকি? এই পোলা তো আমারে পথে বসাইব। একটাই তো জমি, ওটা বেচলে খাবা কি? তার চেয়ে দেখো না রিয়াদের কাছে কিছু। চুপ করো তো। ওর কাছে আমি হাত পাততে পারবো না। সে কি করে না করে তা ঠিক নাই। তার কাছে টাকা চাইতে গেলে উল্টা আমারই 2টা কথা শোনাইয়া দিব। তার চেয়ে আমি ভিক্ষা করবো, তাও ভালো। দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রিয়াদ সবটা শুনল। তার ভাইয়ের প্রতি যে তীব্র রাগ আর অভিমান এতক্ষণ ধরে জমছিল তা মুহূর্তে করুণায় বদলে গেল। সে বুঝতে পারল রাহাতের ব্যঙ্গাত্মক আচরণের পেছনে লুকিয়ে আছে তা নিজের ব্যর্থতার চরম হতাশা আর লজ্জা। পরিবারের এই কঠিন বাস্তবতার সামনে তার নিজের অপমান, নিজের কষ্টগুলো খুব তুচ্ছ মনে হতে লাগলো। সে আর সেখানে না দাঁড়িয়ে চুপচাপ যন্ত্রপাতির বাক্সটা নিয়ে টিউবওয়েলের কাছে ফিরে এলো। তার মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে। প্রায় ঘন্টা 2-এর চেষ্টায় রিয়াদ টিউবওয়েলটা কোনো মতে চালু করতে পেরেছে। সে ঘরে ফিরে এলো একটু বিশ্রামের জন্য। আমিনা বেগম উঠোন থেকে বলেন, কে রে রিয়াদ, পানি উঠছে? হ্যাঁ মা, উঠছে, তবে এটা বেশি দিন টিকবে না। ভেতরের পাইপটা পুরো নষ্ট হয়ে গেছে। টিকবো না মানে? চালাইলে সবই টিকে। শহরের মতো একটু হইলেই ফালাইয়া দেওয়ার অভ্যাস করিস না। যা এখন হাত মুখ ধুই আয়, ভাত দেই। মায়ের কথায় উত্তর না দিয়ে রিয়াদ নিজের ঘরে ঢুকল। ঘরটা এখনও আগের মতোই নোংরা আর গোছানো বাকি। তার চোখ গেল জানলার পাশের দেয়াল ঘেঁষে রাখা ধুলোমাখা একটা কাঠের বাক্সের দিকে। বাক্সটার উপর তার ছোটবেলার অনেক বইপত্র রাখা। এই বাক্সটা সরাতে হবে, না হলে এখানে শোয়ার জায়গাই হবে না। সে বিরক্ত মুখে বাক্সটা ধরে টান দিল, কিন্তু বহু বছরের পুরনো ভেজা কাঠ আর্দ্রতার কারণে প্রায় পচে গেছে। রিয়াদের টানের ছোটে বাক্সের নিচের অংশটা হুড়মুড় করে ভেঙে গেল, আর তার হাত ফসকে পুরো বাক্সটায় খোলা জানলা দিয়ে সোজা নিচে পড়ে গেল। আরে সর্বনাশ! নিচে ঝোপঝাড়ের মধ্যে কিছু একটা পড়ার ধূপধাপ শব্দ, আর তার সাথে সাথে একটা মেয়ের তীক্ষ্ণ চিৎকারের আওয়াজ ভেসে এলো। ও মা গো, কে রে? কে আমার গাছের উপর ইট পাটকেল ফেললো? অহনাদের বাড়ির বাগান। রিয়াদ জানলা দিয়ে উঁকি মেরে দেখল এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। পাশের বাড়ির বাগানে অহনা তার প্রিয় গোলাপ গাছের পাশে বসেছিল, আর তার থেকে অল্প দূরেই পড়েছে বইয়ের বাক্সটা। অহনার গায়ে কিছু না লাগলেও তার পরম যত্নে বড় করা রানী গোলাপ গাছটার বেশ কয়েকটা ডাল ভেঙে চুরমার হয়ে গেছে।
রাগে কাঁপতে কাঁপতে উপরের দিকে তাকিয়ে বলে, আপনি? আমি তো আগেই বুঝেছিলাম আপনি একটা আস্ত উজবুক মানুষ নামের গর্ধব। আমার গাছটার কি হাল করেছেন এটা দেখেছেন? দেখুন, আমি সত্যি খুব দুঃখিত। আমি বুঝতে পারিনি ব্যবসাটা এভাবে ভেঙে পড়বে। আপনার লাগেনি তো? আমার লাগলে কি আপনি কৈফিয়ত দিতেন? আমার লাগেনি, কিন্তু আমার গাছের লেগেছে। ওরও তো প্রাণ আছে নাকি? ওর কষ্টটা আপনি বুঝবেন। রিয়া দ্রুত ঘর থেকে বেরিয়ে ছুটে নিয়েছিল এবং দেয়ালের অন্য পাশ দিয়ে ঘুরে অহনাদের বাগানের সামনে এসে দাঁড়ালো। অহনা তখন ভাঙা ডালগুলো ধরে প্রায় কাঁদো কাঁদো মুখে বসে আছে। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। ব্যবসাটা খুব পুরনো ছিল তাই। চুপ করুন, একদম চুপ করুন। একটা সরি বললেই কি আমার গাছটা আগের মতো হয়ে যাবে? জানেন এই গাছটার পেছনে আমার কত পরিশ্রম, কত যত্ন। আপনি তো শহরের ইট পাথরের জঙ্গলে থাকেন, আপনার এসবের মর্ম কি বুঝবেন? দেখুন, আপনি কিন্তু একটু বেশি বলছেন। ভুল সবারই হয়। ভুল? এটা কি আপনার ভুল মনে হচ্ছে? একটা অপরাধ। আপনি আমার রানীকে খুন করেছেন। রানী? কে রানী? আমার এই গোলাপ গাছ, ওর নাম আমি রেখেছি রানী, গোলাপ রানী। ওর মতো সুন্দর গোলাপ পুরো গ্রামে আর একটাও নেই। আপনি গাছেরও নাম রাখেন? সিরিয়াসলি? এটা তো বেশ অদ্ভুত। অদ্ভুত? আমার সব কিছুই আপনার কাছে অদ্ভুত মনে হবে, তাই না? সকালে আমার বিড়ালকে নিয়ে হাসাহাসি করলেন, এখন আমার গাছ নিয়ে আপনার সমস্যাটা কি বলুন তো? আরে, আমি তো হাসি হাসি করিনি। আমি শুধু বললাম ব্যাপারটা বেশ মজার। মানে গাছেরও যে এত সুন্দর নাম হতে পারে তা আমার জানা ছিল না। তবে রানী নামটা বোধহয় ঠিক মানাচ্ছে না। কেন মানছে না? আপনার কোনো পরামর্শে আমার দরকার নেই। না মানে, গোলাপ তো এমনিতেই ফুলের রানী। তাই রানী গোলাপ নামটা কেমন যেন ডাবল রানী হয়ে যাচ্ছে না? এর চেয়ে পদ্মাবতী বা অদিতিয়া এরকম কিছু রাখলে বেশি ভালো লাগতো না? পদ্মাবতী, অদিতিয়া? আপনি তো দেখছি গাছের নাম রাখায় বেশ পারদর্শী। তেমন কিছু না, তবে সুন্দর জিনিসকে সুন্দর নামে ডাকতে ভালো লাগে। রিয়াদের কথা বলার ভঙ্গি আর বুদ্ধিদীপ্ত উত্তরে অহনার রাগটা অনেকটা কমে এলো। সে এতক্ষণ খেয়ালই করেনি রিয়াদের সারা শরীরে ঘাম আর কালি লেগে আছে। ছেলেটাকে দেখতে যতটা ক্লান্ত লাগছে ততটাই মায়াবী। যা হবার তা তো হয়েই গেছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আসুন আপনার বইগুলো গুছিয়ে দেই। লাগবে না, আমি নিজেই করে নিতে পারবো। না প্লিজ, আমাকে অন্তত এইটুকু প্রায়শ্চিত্ত করতে দিন। আপনাকে আজে বাজে কথা বলেছি, ভুল তো মানুষেরই হয়। রিয়াদ আর আপত্তি করলো না। দুজনে মিলে মাটি থেকে ধুলো মাখা বইগুলো তুলতে শুরু করলো। বেশিরভাগই রিয়াদের ছোটবেলার পুরনো পাঠ্য বই আর গল্পের বই। অহন একটা বই হাতে নিয়ে বলে, আপনি ঠাকুমার ঝুলি পড়তেন? আমি তো ভেবেছিলাম শহরের ছেলেরা শুধু ভিডিও গেমই খেলে। শহরের সব ছেলে একরকম হয় না ম্যাডাম। আর হ্যাঁ, এই বইটা আমার খুব প্রিয় ছিল, বিশেষ করে লাল কলম আর নীল কলমের গল্পটা। আমার আবার বুদ্ধু ভুতুম এর গল্পটি বেশি ভালো লাগতো। আচ্ছা, আপনার প্রিয় লেখক কে? হুমায়ুন আহমেদ। আপনার? আমারও। কি আশ্চর্য! আচ্ছা, ওনার কোন বইটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? হুম হুম। দেবী। আর আপনার? আমার অপেক্ষা। বই নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যকার দূরত্বটা অনেকটাই কমে এলো। অহনা ভুলে গিয়েছিল যে কিছুক্ষণ আগেও সে এই ছেলেটার উপর কতটা রেগেছিল। বই গোছাতে গোছাতে হঠাৎ একটা বিশেষ বইয়ের উপর তার চোখ আটকে গেল। এই বইটা তো। এটা কোনো ছাপানো বই নয়, হাতে লেখা একটা পুরনো ডায়েরি, যার পাতাগুলো হলদে হয়ে গেছে। মলাটের উপরে লেখা অপ্রকাশিত কবিতা। এটা ছিল অহনার প্রয়াত বাবা, একজন শৌখিন লেখকের ডায়েরি। এই বইটা আমার কাছে কিভাবে এলো? এটা তো আমার বাবার ডায়েরি। আপনার বাবার? মানে আমি আমি তো ঠিক জানি না। এটা তো এই বাক্সে ছিল। রিয়াদের অপ্রস্তুত ভঙ্গি দেখে অহনার মনে সন্দেহের প্রথম মেঘটা জমল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিয়াদ পকেটে হাত দিতে তার হাত থেকে চকচকে একটা কলম মাটিতে ঘাসের উপর পড়ে গেল। কলমটা সাধারণ নয়, এর বডিটা গাঢ় নীল রঙের আর ক্লিপের মাথায় একটা অদ্ভুত সুন্দর ধাতব নকশা করা। এই কলমটা? নকশাটা অহনার খুব চেনা, কারণ অবিকল এই নকশাটা সে তার বাবার পুরনো ডায়েরির শেষ পাতায় আঁকা দেখেছিল। তার বাবা লিখেছিলেন,
এটা তার স্বপ্নের কোনো এক কোম্পানির লোগো হবে। আপনি কে সত্যি করে বলুন তো? আমার বাবার ডায়েরি আর এই অদ্ভুত কলম, এই সব কিছু আপনার কাছে কিভাবে এলো? রিয়াদের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল এমন একটা প্রশ্নের জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তার শান্ত গ্রামের ছুটিতে যে এমন একটা রহস্যময় ঝড় উঠবে তা সে কল্পনাও করতে পারেনি। কি হলো? চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি মানে দেখুন ডায়েরিটা কীভাবে ব্যবসায় এলো তা আমি সত্যি জানি না। হয়তো পুরনো জিনিসপত্রের সাথে ভুল করে মিশে গেছে। আর এই কলমটা এটা তো আমার। আপনার? মজা করছেন? এই নকশাটা আমি চিনি, এটা কাকতালীয় হতে পারে না? কেন হতে পারে না? পৃথিবীতে কি একই রকম দেখতে দুটো জিনিস থাকতে পারে না? আপনার কি মনে হয় আমি আপনার বাবার ডায়েরি আর কলম চুরি করেছি? আমি তা বলিনি, কিন্তু সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে। আপনি কেমন যেন রহস্যময়। রহস্যময়? আমাকে দেখে আপনার তাই মনে হয় যে ছেলেটা ঘণ্টাখানেক ধরে টিউবওয়েল ঠিক করে সারা গায়ে কালি মেখে দাঁড়িয়ে আছে, তাকে আপনার রহস্যময় পুরুষ মনে হচ্ছে? দেখুন, আপনি প্রসঙ্গ ঘোরাবেন না। আর হ্যাঁ, টিউবওয়েল ঠিক করেছেন বলে কি বিশাল কোনো উপকার করে ফেলেছেন? ওটা তো আপনার নিজের বাড়িরই কাজ। শুধু পার্থক্য এইটুকুই যে একই পাইপ দিয়ে আমাদের বাড়িতেও পানি আসে। তা তো বটেই, কিন্তু আমি তো আপনার রানীকেও খুন করেছি। সে অপরাধে তো আমাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল, তাই না? এখন আবার ব্যঙ্গ করছেন? আপনার সাথে তো কথাই বলা যায় না। একটা ভুলের জন্য কতবার খোঁচা দিবেন? আমি খোঁচা দিচ্ছি না, আমি শুধু আমার অপরাধ স্বীকার করছি। মহামান্য আদালত, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার রানী কি শুধু দেখতে সুন্দর নাকি কাটাও ফুটায়? মানে কি বলতে চাইছেন? না মানে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি ওই গাছের কাছ থেকে কাটা ফোটানোর ট্রেনিং নিয়েছেন, যাকে সামনে পান কথার কাঁটা দিয়ে একেবারে এফোর ওফোর করে দেন। কি? আমি কাটা ফোটাই? আপনি আপনি একটা আস্ত অসভ্য। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ জানি তো, ওনার নামের একজন বাগান প্রেমী মেয়ের সাথে, যার একটা রানী নামের গোলাপ গাছ আর বাদশা নামের একটা বিড়াল আছে, আর যিনি কথায় কথায় মানুষকে অপমান করতে খুব ভালোবাসেন। আমি অপমান করি? আপনি আমার বাড়িতে এসে আমার বাগানে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন? বাহ বাহ বাহ, সাহস তো আপনার কম না। সত্যি কথা বলে যদি সেটা অপমান হয় তাহলে আমার কিছু করার নেই। আপনি তো শুরু করেছিলেন শহরের চাকচিক্য ভালো লাগছে না। হ্যাঁ, এসব কথা কে বলছিল? তো কি এমন ভুল বলেছি? আপনাদের মতো শহরের মানুষদের আমরা ভালো করে চিনি। গ্রামে আসেন ছুটি কাটাতে, আর আমাদের মতো শহরের মানুষদের নিয়ে মজা করতে। বাহ, দারুণ গবেষণা তো আপনার। গ্রামের সব মানুষই কি আপনার মতো এত সরল হয়, যার প্রথম সাক্ষাতে আরেকজনকে বিচার করতে শুরু করে দেয়? আমি আপনাকে বিচার করিনি, আমি যা দেখেছি তাই বলেছি। কি দেখেছেন আপনি? দেখেছেন যে একটা ছেলে তার বাড়িতে ফিরেছে, তার পরিবার তাকে ঠিকমতো গ্রহণ করছে না, তাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে, আর তারপর সে হাসি মুখে থাকার চেষ্টা করছে। এটাই তো দেখছেন, তাই না? আমি আমি আপনার পারিবারিক ব্যাপারে কিছু বলতে চাইনি। কিন্তু বলে ফেলেছেন। আচ্ছা বাদ দিন সব, চলুন আপনার ভাঙা গাছের জন্য কিছু করা যাক। আপনার কাছে কি কাছি বা দাঁড়ালো কিছু আছে? কেন? বাকি ডালগুলো কেটে ফেলবেন নাকি? হয়তো সন্দেহ করলে চলে। ভাঙা ডালগুলো ঠিকমতো কেটে দিলে ওখান থেকে নতুন ডাল গজানোর সম্ভাবনা থাকে। এটাকে বলে প্রুনিং। নাকি শহরের ছেলেদের কাছ থেকে আপনি বাগানবিদ্যার জ্ঞান নিতে চান না? প্রুলিং কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, আপনার শেখাতে হবে না। দিন, কি করতে হবে আমি করছি। না না, অপরাধ যখন আমার, প্রায়শ্চিত্ত আমি করব। আপনি শুধু আমাকে কাছেটা এনে দিন। আর হ্যাঁ, আপনার বাচ্চা যেন আবার এর মধ্যে এসে ঝামেলা না করে, দেখে রাখবেন। বাচ্চা আপনার চেয়ে অনেক বেশি ভদ্র। সে অকারণে কারোর সাথে ঝগড়া করে না। তা তো দেখতে পাচ্ছি। মালকিনের কাছ থেকে নিশ্চয়ই অনেক ভালো শিক্ষা পেয়েছে। আপনি আবার আমাকে খোঁচা দিচ্ছেন? একদম না, আমি তো আপনার পোষা বিড়ালের প্রশংসা করছি। থাক, আপনার আর প্রশংসা করতে হবে না। আপনি বরং চুপচাপ কাজটি করুন। আর হ্যাঁ, কাজ শেষ হলে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যাবেন। আমার সাথে আর কথা বলার কোনো চেষ্টা করবেন না। ইস, একেবারে কথা বলাই বন্ধ, তাহলে তো খুব মুশকিল হবে। কেন মুশকিল হবে? কেন? কারণ আপনার সাথে ঝগড়া করতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। অনেক দিন পর এমন
বুদ্ধিদীপ্ত ঝগড়া করার মতো কাউকে পেলাম। আপনি একটা অস্ত পাগল। যান, কাছে নিয়ে আসুন। কোথায় আছে বলে দিন, আমি নিজেই আনছি। আপনার রাজ্যে তো আবার আমার ঢোকার অনুমতি নেই। আমার রান্নাঘরের বাইরে তাকে রাখা আছে, আর ওটা আমার রাজ্য নয়, আমার বাড়ি। একই কথা, প্রত্যেক মেয়ের বাড়ি তো তার নিজের একটা রাজ্য, তাই না? রিয়াদ সে কাজটাও করে, তার বইগুলো নিয়ে তার ঘরে ফিরে আসে। এভাবেই রাত হয়ে আসে। রাতের খাবার টেবিলে অদ্ভুত এক নীরবতা। হারিকেনের মৃদু আলোয় চারজনের ছায়া দেয়ালে প্রেতের মতো নড়ছে। স্টিলের থালায় ভাতের সাথে পাতলা ডাল আর বেগুন ভাজা। আমেনা বেগম কেবল তার বড় ছেলে রাহাতের জন্য একটা আলাদা বাটিতে করে মাছের স্যালুন রেখেছেন। রাহাতের পাতে মাছের সবচেয়ে বড় টুকরোটা তুলে দিতে দিতে বলেন, নে বাবা, তুই খা। সারাদিন কত দৌড়াদৌড়ি করস, শরীরে তো কিছু থাকা লাগবো। আহ মা, তুমি যদি কি করো, আমার জন্য আলাদা করে রাখার কি দরকার ছিল? সবাই মিলেই তো খেতে পারতাম। ঠিকই তো আছে, সে খাটবো, সেই তো খাইব। বসে বসে তোর কেউ রাজ ফোকাই না মুখে তুইলা দিব না। কথাটা যে সরাসরি রিয়াদকে উদ্দেশ্য করে বলা তা বুঝতে কারো বাকি রইল না। রিয়াদ চুপচাপ ভাত খাচ্ছিল, যেন সে কিছুই শোনেনি। তার পাতে শুধু ডাল আর একটা পোড়া বেগুন ভাজা। বাবা, আমার নতুন ব্যবসার আইডিয়াটা নিয়ে তোমার সাথে কথা বলছিলাম না, আমি ঠিক করেছি এবার আমি আর লোকাল মার্কেটে থাকবো না, সরাসরি চায়না থেকে মাল ইম্পোর্ট করব। এই তো এবার একটা কাজের কথা কইছস, চিন্তা ভাবনা থাকতে হয় বড়। এই রিয়াদের মতো সারা জীবন কেরানিগিরি কইরা কি লাভ? নিজের বলতে তো কিছুই নাই। ভাইয়া, চায়না থেকে মাল আনা তো এত সহজ না, অনেক ফর্মালিটিস আছে। এএলসি খুলতে হবে, কাস্টমসের ঝামেলা আছে। হয়েছে, তোরা জ্ঞান দিতে হবে না। তুই কি বুঝিস ব্যবসা? সারা জীবন তো অন্যের গোলামি করে গেলি। আমি সব ম্যানেজ করে ফেলছি। আমার এক বন্ধু আছে, সে সব লাইন কাট করে দিবে। মাসে কমপক্ষে 5 লাখ টাকা লাভ, বুঝলি? মাশাল্লাহ, আল্লাহ তোর ভালো করুক বাবা। তোর দিকেই তো আমরা চাইয়া আছি। তুই একটা কিছু করতে পারলে আমার আর কোনো চিন্তাই নাই। রিয়াদ আর কোনো কথা বলল না। সে জানে এই আলোচনা অর্থহীন। সে নীরবে নিজের খাবারটুকু শেষ করার দিকে মনোযোগ দিল। ঠিক সেই মুহূর্তে তার প্যান্টের পকেটে থাকা ফোনটা মৃদু ভাইব্রেশনে কেঁপে উঠল। এক্সকিউজ মি। সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। হারিকেনের আলোয় তার হালকা আভা পড়ল। স্ক্রিনে একটা ইমেইল নোটিফিকেশন জলজল করছে। প্রেরকের নাম কিনসেই তানাকা। Deal confirmed. Project worth $50 million is ours. Congratulations, Riyadh son. The board is extremely pleased. Awaiting your further instructions. রিয়াদের ঠোঁটের কোণে একটা হালকা হাসি রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল। $50 মিলিয়ন একটা ডিল ফাইনাল হওয়ার খবরটা তার কাছে যেন কোনো বড় ঘটনাই নয়। সে ফোনটা নিঃশব্দে পকেটে রেখে দিয়ে আবার ভাতের লোকমা মুখে পুরল। কিরে, ফোনের মধ্যে কি দেখো? সে তো কোনো মাইয়া টিয়া জোটাইছিস নাকি শহরে? না বাবা, অফিসের একটা মেসেজ। অফিসের মেসেজ? এমন কি আর মহারানীর চাকরি করস তুই যে রাতের বেলা তো তোর মেসেজ পাঠাতে হয়? নিশ্চয়ই বস কোনো 5 মাস কাটাইতেছে। সেরকম কিছু না। ঠিক সেই মুহূর্তে ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ করে হারিকেনের আলোটা দপ করে নিভে গেল। পুরো ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। ও মাগু, এইবার হারিকেনের তেলও শেষ। এই বাড়িতে কি শান্তি বলে কিছু নাই? গরমে তো সিদ্ধ হইয়া গেলাম। কারেন্ট যে গেল, এখন আওয়ানের নাম নাই। থাক, আর চিল্লাইতে হইব না। রাহাত যা তো, একটা মোমবাতি ধরাই আন। উফ, কারেন্টটাও যে কখন গেছে! এই গরমে টেকা দেয়? সরকার খালি বড় বড় কথা বলে, কাজের বেলায় অষ্টরম্ভা। সবাই যখন অন্ধকার আর গরমে অতিষ্ঠ হয়ে একে অপরকে দোষারোপ করছে, তখন রিয়াদ শান্তভাবে তার পকেট থেকে ছোট্ট চৌকো একটা বস্তু বের করলো। একটা বোতাম চাপতেই সেখান থেকে শো শো করে বাতাস বের হতে শুরু করলো। কিরে, ওইটা আবার কি? ফ্যানের মতো শব্দ হয় যে? রিয়া তার পোর্টেবল ফ্যানটা টেবিলের মাঝখানে রাখলো। ছোট্ট যন্ত্রটা ঘুরতে ঘুরতে পুরো টেবিলের সবাইকে ঠান্ডা বাতাস দিতে লাগলো। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে না পেলেও এই অপ্রত্যাশিত স্বস্তিতে সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। এই জিনিস কই পাইলি? বাতাসে তো বেশ জোর। অনলাইন থেকে কিনেছি, চার্জ দিয়ে রাখলে কয়েক ঘন্টা চলে। শহরের বাবুদের কতই না শখ,
টাকা পয়সা তো কম কম আস না, ওসব ফালতু জিনিস কিনা পয়সা নষ্ট করস। আহা, চুপ কর তো। ভালোই তো লাগতেছে বাতাসটা। দে ফ্যানটা আমার দিকে একটু ঘুরাইয়া দে। এটা ঘোরানো লাগবে না মা, এটা অটোমেটিক সব দিকেই করে। জিনিসটা কাজের। তা দাম কত নিছে এটার? রাতের খাবারের পর অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি পেতে রিয়াদ বাড়ির পেছনে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। আকাশে মেঘমুক্ত চাঁদ, তার আলোয় পুকুরের জল রূপোর পাতের মতো চিকচিক করছে। ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই শান্ত পরিবেশটা যেন তার ভেতরের কোলাহলকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই তার পকেটের ফোনটা আবার ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে রিয়াদের কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ল। কেনজি তানাকা। সে কলটা রিসিভ করে কানের কাছে ধরতেই তার পুরো সত্তাটাই যেন বদলে গেল। Tanaka-san, I hope everything is alright. It's quite late in Tokyo. Riyadh-san, my apologies for the late call. We have a situation. The German investors are backing out from the Project Phoenix. They are citing market instability. রিয়াদের মুখের শান্ত ভাবটা মুহূর্তের জন্য কঠিন হলো। সে পুকুরের জলের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে লাগলো। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু প্রচণ্ড দৃঢ়। What? That's absurd. Their internal audit report was flawless. Did they give any other reason? This sounds less like a financial decision and more like corporate politics. Is Snyder Group involved? We suspect so. Our sources say Schneider is planning a hostile takeover bid next quarter. If we lose the German funding, our position will be significantly weakened. I understand. Don't worry, Tanaka-san. I will handle this. Cancel my flight to Singapore. Book me on the first flight to Berlin tomorrow and set up a meeting with the entire board of the German firm. I want to meet them in person. But Riyadh-san, their CEO is known to be very arrogant. He might not even agree to a meeting. He will. Just tell him that the CEO of Unreal Group wants to discuss the future of renewable energy in Europe. And one more thing, get our legal team ready. It's time to remind Snyder who they are dealing with. I will call you back after I land in Berlin. Understood, Riyadh-san. You always have a plan. That's what I do. Have a good night, Tanaka-san. একই সময় রাতের খাবার শেষে ভ্যাপসা গরম থেকে বাঁচতে অহনা ছাদে এসে পায়চারি করছিল। তার হাতে একটা গল্পের বই, কিন্তু চাঁদের আলোয় তার মন বইয়ের পাতায় বসছিল না। সে আনমনে পুকুর পাড়ের দিকে তাকাতে রিয়াদকে দেখতে পেল। এই লোকটা তো দেখি একটা আস্ত নিশাচর। দিনের বেলা কামলা খাটে আর রাতের বেলা পুকুর পাড়ে ভূতের মতো ঘুরে বেড়ায়। করছেটা কি ওখানে? সে দেখল রিয়াদ ফোনে কথা বলছে। যদিও দূর থেকে কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু রিয়াদের হাঁটার ভঙ্গি, হাতের ইশারা আর আত্মবিশ্বাসী ভঙ্গিটা তার নজর এড়ালো না। ব্যাপারটা কি? কথা বলার স্টাইল তো দেখে মনে হচ্ছে যেন কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। দিনের বেলায় তো একেবারে ভেজা বেড়ালের মতো ছিল। এই ছেলের তো দেখি অনেক রূপ। রিয়াদের এই দ্বৈত সত্তা অহনার কৌতূহলকে আরও বাড়িয়ে দিল। সে ঠিক করলো এই রহস্য তাকে জানতেই হবে। সে ছাদ থেকে নামার জন্য পা বাড়াতেই দেখল রিয়াদ ফোন রেখে তার দিকে এগিয়ে আসছে। সর্বনাশ, এদিকে তো আসছে। এখন কি করি? পালাবো? অহনা কিছু বোঝার আগে রিয়াদ তাদের বাড়ির দেয়ালের কাছে এসে দাঁড়ালো এবং উপরের দিকে তাকালো। কি ব্যাপার ম্যাডাম, এত রাতে ছাদে কি করছেন? ভূতের ভয় করে না? আমি ভূতকে ভয় পাই না, তবে কিছু অদ্ভুত মানুষকে ভয় পাই, যারা দিনের বেলা একরকম আর রাতের বেলা আরেক রকম থাকে। তার মানে আপনি আমাকে অদ্ভুত মানুষ বলছেন? আমি কি আপনার নাম বলেছি? আপনি যদি নিজের গায়ে টেনে নেন তাহলে আমার কিচ্ছু করার নেই। তা এত রাতে পুকুর পাড়ে কার সাথে এত ভাব নিয়ে কথা বলছিলেন? গার্লফ্রেন্ড নাকি? ভাব নিয়ে? কই না তো। আর আমার মতো বেকার ছেলের গার্লফ্রেন্ড কে হতে যাবে? তবে আপনি যদি হন তাহলে নিজেকে অনেক ধন্য মনে হবে। কি? আপনি কি পাগল নাকি? মাথার তার কয়টা ছিঁড়া বলুন তো? আমি হব গার্লফ্রেন্ড? তাও আবার আপনার? আচ্ছা আচ্ছা, হয়তো হবে না। আসলে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, বেচারা খুব বিপদে পড়েছে।
তাই বুঝি? আপনার কথা শুনে তো মনে হলো আপনি আপনার বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করছেন না, বরং আস্ত একটা দেশ কিনছেন। কি ভাষায় কথা বলছিলেন? ইংরেজি? আপনি তো দেখছি গোয়েন্দাগিরিতে বেশ পারদর্শী। হ্যাঁ, ইংরেজিতেই কথা বলছিলাম। আমার বন্ধুটা আবার বাংলা বোঝে না। ও, তাই বলুন। তা আপনার এই বিদেশি বন্ধুর নাম কি? তা তো জানা হলো না। তার নাম জন স্মিথ। খুব সাধারণ নাম, তাই না? হুম, আপনার মতোই সাধারণ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি কোনো সাধারণ চাকরি করেন? কেন বলুন তো, আপনার কি সন্দেহ হচ্ছে? সন্দেহ তো অনেক কিছুই হচ্ছে। আপনার এই অদ্ভুত কলম, আমার বাবার ডায়েরি, আর এখন ওই রাতের বেলার আন্তর্জাতিক কনফারেন্স, কোনো কিছুই তো মিলছে না। আপনি বড্ড বেশি চিন্তা করেন। সব কিছু তো জটিলভাবে ভাবলে জীবনে শান্তি পাবেন না। আচ্ছা, বাদ দিন এসব। চলুন একটা খেলা খেলি। খেলা? এত রাতে? আপনার মাথা ঠিক আছে? আমার মাথায় একদম ঠিক আছে। খেলাটা খুব সহজ। আমরা একে অপরকে 3টা করে প্রশ্ন করব। শর্ত হলো সত্যি উত্তর দিতে হবে। আমি আপনার সাথে কোনো খেলা খেলতে আগ্রহী নই। ভয় পাচ্ছেন যদি আপনার কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যায় বলে? আমার কোনো গোপন তথ্য নেই, ঠিক আছে? আমি রাজি, কিন্তু শুরুটা আমি করব। অবশ্যই, কেন না? সারা বিশ্বে লেডিস ফার্স্ট চলে। আমার প্রথম প্রশ্ন, আপনার ওই অদ্ভুত কলমটার রহস্য কি? উফ, আপনি তো দেখি ওই কলমটার প্রেমে পড়ে গেছেন। আচ্ছা, বলছি, এটা আমার এক ক্লায়েন্টের দেওয়া উপহার। আর কোন প্রশ্ন? ঠিক বিশ্বাস হলো না, তবুও মেনে নিলাম। এবার আপনার পালা। আমার প্রথম প্রশ্ন, আপনার ওই বাচ্চা নামের বিড়ালটা ছাড়া আপনার জীবনে আর কোনো বিশেষ বাচ্চা আছে কি? কি সব আজে বাজে প্রশ্ন করছেন? ছি, এর কোনো উত্তর আমি দিব না। আর এই শর্ত কিন্তু ছিল সত্যি উত্তর দিতে হবে, না বললে আপনি হেরে যাবেন। না, নেই। আমার জীবনে কোনো বাদশা বা শাহেনশা নেই। এবার খুশি? আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি শহরে ঠিক কি কাজ করেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি, ম্যানেজমেন্টের দিকে আছি। কোন কোম্পানি? নাম কি? হ্যাঁ, একটা প্রশ্নে 2টো প্রশ্ন করা যাবে না। নিয়ম ভঙ্গ করেছেন। এবার আমার পালা। আপনি তো দেখছি অনেক চালাক। আচ্ছা, করুন আপনার প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার সাথে ঝগড়া করতে আপনার কেমন লাগে? মানে? এর কোনো মানে হয়? এটা কেমন প্রশ্ন হলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলুন কেমন লাগে? একদম জঘন্য লাগে। আপনার মতো একটা অসভ্য ঝগড়াটে লোকের সাথে কথা বলতে কার ভালো লাগে? কিন্তু আমার তো আপনার সাথে ঝগড়া করতে বেশ ভালোই লাগে। মনে হয় পৃথিবীতে এখন এমন কেউ আছে যে আমার সব কথা চুপচাপ মেনে নেয় না। হয়েছে, আর পাম মারতে হবে না। আমার শেষ প্রশ্ন, আমার বাবার ডায়েরিটা কি আপনি আগে থেকে চিনতেন? না, সত্যি বলছেন? আমি খেলার নিয়ম ভাঙি না। অহনা আর কিছু না বলে ছাদের অন্য পাশে চলে গেল। রিয়াদও আর সেখানে দাঁড়ালো না, সে আবার পুকুর পাড়ের দিকে ফিরে এলো। অহনার শেষ প্রশ্নটা তাকে আবার অতীতে ফিরিয়ে নিয়ে গেছে। পানির দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করবেন না। এই একটা প্রশ্নের উত্তর আমি আপনাকে সত্যি দিতে পারলাম না। সে পুকুরের শান্ত জলে ঢিল ছুঁড়তে শুরু করলো, একটার পর একটা। প্রতিটা ঢিলের সাথে সাথে জলের বুকে যেমন বৃত্ত তৈরি হয়ে মিলিয়ে যাচ্ছে, তেমনই তার মনের মধ্যেও স্মৃতির বৃত্তগুলো তৈরি হয়ে আবার মিলিয়ে যাচ্ছে। এই পুকুর পাড়, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তার মনে পড়ে ছোটবেলায় এই পুকুর পাড়ে সে একা একা বসে থাকতো। যখন তার ভাই রাহাত বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো, হই হুল্লোড় করতো, তখন তাকে দলে নেওয়া হতো না। সে ছিল সবার কাছে বাড়তি, অবহেলিত। এই পুকুর, এই জল, এই আকাশ, তারা ছিল আমার একমাত্র বন্ধু। সবাই শুধু রাহাত ভাইয়াকে ভালোবাসতো, আমি তো ছিলাম কিছুই না। বার্লিনের ফ্লাইট, $50 মিলিয়ন ডিল, আনরিয়েল গ্রুপের সিইও তার এই বিশাল পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা একাকী অবহেলিত ছেলেটা আজ আবার যেন জেগে উঠল। সে বুঝতে পারল এত বছর পরেও সে আসলে সেই ছোটবেলার রিয়াদি রয়ে গেছে, যে এখনও তার পরিবারের একটু ভালোবাসা আর স্বীকৃতির জন্য কাঙাল। এভাবেই প্রায় 2 দিন পর, গত 2 দিনে বাড়ির পরিবেশের তেমন কোনো পরিবর্তন হয়নি। রিয়াদির উপস্থিতিটা তার পরিবারের কাছে এখন অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ আগের মতোই গুরুত্বহীন। পুকুর পাড়ের সেই রাতের পর অহনার সাথেও তার আর তেমন কথা হয়নি, শুধু দূর থেকে কয়েকবার চোখাচোখি হয়েছে মাত্র। আজ রাতে ভ্যাপসা গরমটা যেন আরও বেড়েছে। ঘরের ভেতরে টিকতে না পেরে রিয়াদ মন ভালো করার জন্য তাদের নিচু ভাঙাচোরা ছাদে এসে দাঁড়ালো। ঠিক তখনই তার চোখ গেল পাশের বাড়ির ছাদে। মাদুর পেতে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে অহনা। তার পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে বাদশা।
এখনও জেগে আছেন গোয়েন্দা ম্যাডাম? আপনার মতো নিশাচরদের জ্বালায় কি আর ঘুমানোর উপায় আছে? তবে আজ গোয়েন্দাগিরি করতে আসিনি, আকাশ দেখতে এসেছি। আকাশে কি নতুন কিছু আবিষ্কার করলেন? না, তবে পুরনো জিনিসগুলোই নতুন করে দেখতে ভালো লাগে। আপনিও কি আকাশ দেখতে এসেছেন, নাকি আমার উপর নজরদারি করতে? রিয়াদ কোনো উত্তর না দিয়ে তাদের ছাদের দেয়ালের উপর বসল। দুটো ছাদের মাঝে বেশ কিছুটা দূরত্ব, কিন্তু রাতের নিস্তব্ধতায় তাদের কথা বলতে কোনো অসুবিধা হচ্ছিল না। নজরদারি করার মতো তেমন কিছু তো আপনার কাছে নেই। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি কখনো তারা হতে ইচ্ছা করে? তারা? কেন বলুন তো? এমনি আমার মাঝে মাঝে করে মনে হয় যদি তারা হতে পারতাম তাহলে অনেক দূর থেকে চুপচাপ সবাইকে দেখতে পেতাম, কারো জীবনের অংশ না হয়েও সবার সাক্ষী হয়ে থাকতে পারতাম। কোনো দায়বদ্ধতা থাকতো না, কোনো কষ্ট থাকতো না। কিন্তু অনেক একাও তো লাগতো, তাই না? কোটি কোটি তারার মাঝে থেকেও প্রত্যেকেই তো একা। তার চেয়ে বরং পৃথিবীর মানুষ হয় ভালো। কষ্ট আছে, কিন্তু পাশে দাঁড়ানোর মতো মানুষও তো থাকে। সবার জীবনে থাকে না। কেন থাকে না? খুঁজে নিতে হয়। আচ্ছা, আপনি কি শহরে খুব একা বোধ করেন? অহনার সরাসরি প্রশ্নে রিয়াদ মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। মেয়েটা ঝগড়া করার পাশাপাশি মানুষের ভেতরটা পড়ে ফেলতেও জানে। শহরটাই তো একটা একাকী মানুষের ভিড়, সেখানে সবাই ছুটে চলেছে কিন্তু কারোদেরকে দেখানোর সময় নেই। মাঝে মাঝে মনে হয় আমি একটা বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছি, এখানে আমার কোনো অস্তিত্ব নেই। কেন? আপনার বন্ধু বান্ধব নেই? আছে, কিন্তু তারা সবাই আমার অফিসের সহকর্মী। তাদের সাথে আমার সম্পর্কটা কর্পোরেট, প্রয়োজনে পুড়িয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। আপনার তো এখানে অনেক বন্ধু, তাই না? আমার একমাত্র বন্ধু আমার বই আর বাদশা। গ্রামের মেয়েরা আজকাল আমার সাথে তেমন মেশে না। কেন? তাদের ধারণা আমি নাকি খুব অহংকারী আর পড়ুয়া, সারাদিন বই নিয়ে থাকি, তাই তাদের সাথে গল্প করার সময় পাই না। বাবা মারা যাওয়ার পর তো সব কিছু আরও বদলে গেছে। আপনার বাবা কি করতেন? বাবা স্কুলে শিক্ষক ছিলেন, কিন্তু তার আসল ভালোবাসা ছিল লেখালেখি। কত যে অসাধারণ সব গল্প, কবিতা লিখে গেছেন। তার স্বপ্ন ছিল একদিন তার বই ছাপার অক্ষরে বের হবে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হওয়ার আগে তিনি চলে গেলেন। অহনার গলার স্বরটা ধরে এলো। রিয়াদ চুপ করে তার কথাগুলো শুনছিল। আমি বাবার স্বপ্নটা পূরণ করতে চাই। আমি চাই তার লেখাগুলো যেন হারিয়ে না যায়। আর আর গ্রামের ওই অনাথ আশ্রমটার জন্য কিছু করতে চাই। বাবা প্রায় বলতেন, শিক্ষাই হলো একমাত্র অস্ত্র যা দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়। আশ্রমের বাচ্চাগুলো যদি ঠিকমতো পড়তে না পারে, তাহলে তারা এগোবে কিভাবে? আপনি খুব সুন্দর স্বপ্ন দেখেন অহনা। শুধু স্বপ্ন দেখলেই তো হবে না, পূরণ তো করতেই হবে। কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই। মাঝে মাঝে খুব অসহায় লাগে। উপায় ঠিকই বেরিয়ে আসবে, সত্যিকারের স্বপ্ন কখনো মরে না। আচ্ছা, যদি এমন হয় কোনো একজন জাদুকর এসে আপনার এই দুরূহ স্বপ্ন পূরণ করে দিল, তাহলে আপনি তার কাছে কি চাইবেন? জাদুকর? আপনি কি এখনো রূপকথার গল্পে বিশ্বাস করেন? মাঝে মাঝে করতে হয়। বলুন কি চাইবেন? আমি তার কাছে কিছুই চাইবো না, শুধু মন থেকে ধন্যবাদ দেব। কারণ অন্যের স্বপ্ন পূরণ করার মতো সুন্দর মন খুব কম মানুষেরই থাকে। যদি সেই জাদুকর আপনার খুব কাছের কেউ হয়? আপনি কি কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছেন? না তো, আমি তো শুধু হাইপোথেটিক্যাল কথা বলছি। আচ্ছা বাদ দেন, আপনার কথা তো শুনলাম, এবার আমার কথা শুনুন। আপনার আবার কি স্বপ্ন? আমার স্বপ্ন ছিল আমি এমন একটা কিছু করব যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে সহজ করে দেবে। এমন একটা প্রযুক্তি যা শুধু বড় লোকদের জন্য নয়, সাধারণ মানুষের কাজে লাগবে। তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনি তো একটা বড় কোম্পানিতে চাকরি করেন, যেখানে নিশ্চয়ই এসব নিয়েই কাজ হয়। হয়, কিন্তু সেখানে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেয়ে অন্যের স্বপ্ন পূরণ করার চাপটাই বেশি থাকে। কর্পোরেট জগৎটা একটা গোলকদাতার মতো, একবার ঢুকলে বের হওয়া খুব কঠিন। কথা বলতে বলতে রিয়াদ আনমনে পকেট থেকে তার সেই অদ্ভুত সুন্দর কলমটা আর একটা ছোট নোটবুক বের করলো। সে অহনার সাথে কথা বলতে বলতেই নোটবুকের পাতায় আঁকিবুকি করতে শুরু করলো। আপনি আবার এই কলমটা বের করেছেন? ওটা কি আপনার খুব প্রিয়? প্রিয় ঠিক না, তবে এটা হাতে থাকলে আমার চিন্তাগুলো গুছিয়ে নিতে সুবিধা হয়, অনেকটা অভ্যাসের মতো। কি আছেন? তেমন কিছু না, মাথায় একটা আইডিয়া এলো তাই নোট করে রাখছি। রিয়াদ তখন আনমনে একটা লোগো আঁকছিল, একটা বৃত্তের মাঝে অসমাপ্ত একটা ইউ অক্ষর।
ঠিক অবিকল সেই প্রতীকটা, যা অহনা তার বাবার ডায়েরির শেষ পাতায় আঁকা দেখেছিল। এই চিহ্নটা? অহনার গলার স্বরে রিয়াদের ঘোর কাটল। সে আঁকাটার দিকে তাকিয়ে বুঝতে পারল সে আনমনে কত বড় একটা ভুল করে ফেলেছে। সে দ্রুত নোটবুকটা বন্ধ করে দেয়। কি হয়েছে, কিছু বলবেন? না, কিছু না। ডিজাইনটা বেশ সুন্দর। অহনা আর কোনো কথা বলল না, কিন্তু তার বুকের ভেতরটা তুলপাড় শুরু হয়ে গেছে। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। বাবার অপ্রত্যাশিত ডায়েরি, তার স্বপ্নে লৌঘ, এই অদ্ভুত রহস্যময় ছেলেটা, সব কিছুর পিছনে নিশ্চয়ই কোনো গভীর সংযোগ আছে। আমার মন বলছে এই ছেলেটা আমার পরিবারের অতীত সম্পর্কে এমন কিছু জানে যা আমি জানি না। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমার এখন ঘুমানো উচিত। শুভরাত্রি। শুভরাত্রি অহনা। অহনা ছাদ থেকে নেমে গেল, কিন্তু রিয়াদের মনে একটা বিশাল ঝড় তুলে দিয়ে গেল। সে বুঝতে পারল তার এই ছুটির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা বা আসল উদ্দেশ্যটা আর বেশি দিন গোপন থাকবে না। রহস্যের জালটা এবার ছিঁড়তে চলেছে। রিয়াদের বাড়ি ফেরার প্রায় 1 সপ্তাহ পর গতরাতে রিয়াদ অ্যাক্সিডেন্টালি তার ভাই রাহাতের কিছু ফোন আলাপ শুনে ফেলে। সে জানতে পারে ব্যবসার দেনা শোধ করার নামে রাহাত আসলে জুয়া খেলে অনেক টাকা হেরেছে এবং মহাজনদের টাকা দেওয়ার জন্য সে এখন মরিয়া। এই সত্যটা জানার পর রিয়াদের মনটা আরও তেতো হয়ে গেছে। সকালে নাস্তার পর রিয়াদ বারান্দার এক কোণে একটা মোড়ায় বসে পুরনো একটা খবরের কাগজ পড়ছিল। ঠিক তখনই রাহাত তার পাশে এসে বসল। কিরে, একা একা বসে কি করস? গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই ভাইয়া, আর থাকলেও তার কথা ভাবার জন্য তুমি ছাড়া আর অনেকেই আছে। আরে, আমি তো তোর সাথে একটু মজা করলাম, তুই তো দেখি কথা কথা খালি রাগ করস। আচ্ছা শোন না, তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল। বলো। তো মানে তুই তো আমার ছোট ভাই, তাই না? রক্তের সম্পর্ক, মনে আছে? ছোটবেলায় তুই যখন মেলায় যাওয়ার জন্য কান্নাকাটি করতি, আমি তোকে কাঁধে করে পুরো মেলা ঘুরিয়ে দেখাতাম, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, আরও মনে আছে নাগরদোলায় চড়ার টাকা চাইলে তুমি কিভাবে সবার সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে। আরে ওইটা তো ছোটবেলার কথা, তখন কি আর তো বুঝছিল? আমি তো তোকে সবসময় নিজের চেয়ে বেশি ভালোবেসেছি, তুই তো আমার কলিজার টুকরা। রাহাতের এই নাটকীয় ভালোবাসায় রিয়াদের হাসি পেল, কিন্তু সে তা প্রকাশ করল না। সে চুপচাপ ভাইয়ের পরবর্তী চালের জন্য অপেক্ষা করতে লাগলো। ভাই, আমি আর খুব বড় একটা বিপদে পড়ে গেছি, তুই ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। কি বিপদ? আমার ব্যবসা অনেক বড় একটা লস হয়ে গেছে। একটা পার্টিকে মাল দিয়েছিলাম, তারা টাকা না দিয়ে পালিয়ে গেছে। এখন মহাজনরা টাকার জন্য খুব চাল দিচ্ছে। 2 লাখ টাকা লাগবে ভাই, কালকের মধ্যে না দিতে পারলে তারা আমার নামে মামলা করবে। তো আমি তো একেবারে পথে বসে যাবো রে রিয়াদ। কত টাকা হেরেছো আবার? হেরেছি মানে কি বলছিস তুই এসব? আমি তোকে আমার ব্যবসার কথা বললাম। জুয়ায় কত টাকা হেরেছো সেটা জিজ্ঞেস করেছি ভাইয়া। মহাজন সুলেমান চাচা তো ব্যবসার জন্য টাকা দেন না, তিনি জুয়ার টাকা লাগান। আমি ঠিক বলিনি? রিয়াদের সরাসরি প্রশ্নে রাহাতের মুখের অসহায়ত্বের মুখোশটা খসে পড়ল। তার চোখ মুখ ফুটে উঠল তীব্র রাগ আর অপমানে। তুই যে আমার উপর গোয়েন্দাগিরি করছিস, আমার ফোন আলাপ শুনেছিস? গোয়েন্দাগিরি করার দরকার হয় না ভাইয়া, তোমার হাবভাবি সব বলে দেয়। এখন আসল কথাটা বলো, টাকাটা কেন লাগবে? হ্যাঁ খেলেছি তো কি হয়েছে? পুরুষ মানুষ একটু একটু খেলতেই পারে, তারপরে কি ভাইয়ের বিপদে ভাই এগিয়ে আসবে না? তুই কি আমাকে জেলে যেতে দেখতে চাস? আমিনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলেন, কি হয়েছে রে? তোরা আবার ঝগড়া শুরু করছিস নাকি? দেখো মা, তোমার ছোট ছেলেকে দেখো, আমি ওর কাছে একটু সাহায্য চাইতে এসেছি আর ও আমাকে চোরের মতো জেরা করছে। আমিনা বেগম আর আফজাল সাহেব বারান্দায় চলে এলেন। শুরু হলো পারিবারিক বিচার সভা। কি হয়েছে খুইলা বল। রিয়াদ, তুই নাকি তোর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস? বাবা, আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। ভাইয়া ব্যবসার কথা বলে আমার কাছ থেকে টাকা নিতে চাইছে, কিন্তু আসল ঘটনা তো অন্য। অন্য ঘটনা মানে? ওর ব্যবসায় লস হয়েছে, এটাই তো ঘটনা। তুই ওকে সাহায্য না করে উল্টো কথা শোনাচ্ছিস। তুই এত অকৃতজ্ঞ কবে থেকে হলি রে? মা, ও জুয়া খেলে টাকা হেরেছে, তুমি কি চাও আমি ওর জুয়া খেলার জন্য টাকা দিই? মা দেখছো, ও আমাকে সবার সামনে জুয়ারি বানাচ্ছে। আমি জীবনে তাস পর্যন্ত ছুঁয়ে দেখি না। আর ও ভাইয়া, অভিনয়টা বন্ধ করো প্লিজ, মিথ্যার ওপর কোনো সম্পর্ক টেকে না। রিয়াদ, মুখ সামলে কথা বল। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদব কায়দাও কি ভুলে গেছিস? রিয়াদ বুঝতে পারলো এই পরিবারে সত্য বলার কোনো দাম নেই। সবাই জেনে বুঝে মিথ্যের সাথেই থাকতে চায়। ঠিক আছে, আমি টাকা দেব না। কি? তুই টাকা দিবি না? ভাইয়ের বিপদে তুই পাশে দাঁড়াবি না? না, কারণ আমি জানি এই টাকা দিলে ও আবার একই ভুল করবে। আমি ওর কোনো উপকার করতে চাই না। দেখলে বাবা, দেখলে তোর মনে কত বিষ। আমি ওর ভাই, অথচ ও আমার উপকার করতে চায় না।
আমি উপকার করতে চাই, কিন্তু অন্যভাবে। কি হবে? টাকা আমি দেবো না, কিন্তু আমি ভাইয়াকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। চাকরি? হ্যাঁ, চাকরি। আমি যে কোম্পানিতে কাজ করি সেটা খুব বড় একটা কোম্পানি। আমি আমার বসের সাথে কথা বলে তোমাকে আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চের ম্যানেজার করে দেওয়ার চেষ্টা করতে পারি। মাসে মাইনেও ভালো, মন দিয়ে কাজ করলে তোমার সব দেনা সুদ হয়ে যাবে। তুই তুই আমাকে চাকরি করতে বলছিস? আমি তোর বড় ভাই, তোর অধীনে চাকরি করব? আমার অধীনে নয়, কোম্পানির অধীনে। আর ম্যানেজার পদটা ছোটো কিছু নয়। তোমার তো একটা স্থায়ী রোজগার দরকার, তাই না? ছি ছি রিয়াদ, তুই এত ছোট লোক, নিজের ভাইকে চাকরি করার কথা বলিস? আমরা কি ভিক্ষা চাইতেছি তোর কাছে? হুম। ওর মাথায় তো শহরের বাতাস লাগছে। ও এখন আর আমাদের মতো সাধারণ মানুষকে মানুষই বলে মনে করে না। ওর কাছে সম্পর্কের চেয়ে চাকরির দাম বেশি। আমি তো শুধু একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি এটাকে অপমান ভাবো তাহলে আমার আর কিছু বলার নেই। তুমি যদি রাজি থাকো তাহলে কাল সকাল 10টায় রেডি থাকো, আমি ইন্টারভিউয়ের ব্যবস্থা করে রাখবো। রিয়াদ আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। সে জানে তার কথাগুলো এই বাড়ির বধির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে। সে বিরক্ত হয়ে বাড়ির বাইরে চলে এলো। পিছনে পড়ে রইল তার পরিবারের তীব্র ঘৃণা আর অভিযোগের সম্মিলিত কোরাস। বাড়ির ভেতরে গুরুগম্ভীর আর উত্তপ্ত পরিবেশ থেকে বেরিয়ে এসে রিয়াদ দেখল পাশের বাড়ির উঠোনে এক মজার কাণ্ড ঘটেছে। অহন একটা চেয়ারের উপর তার বিড়াল বাচ্চাকে বসিয়ে রেখেছে এবং তাকে লাফ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। এই বাদশা শোন, আমি যখন বলবো 1 2 3 জাম্প, তুই সাথে সাথে লাফ দিয়ে আমার কোলে চলে আসবি, বুঝেছিস? পারলে কিন্তু আজ তোকে মাছ ভাজা খাওয়াবো। বাচ্চা মিয়াও বলে উঠল। কি তোর এত দেমাক? দাঁড়া, দেখাচ্ছি মজা। রেডি, 1 2 3 জাম্প। বাচ্চা লাফ দেওয়া তো দূরের কথা, চেয়ারের উপরে আড়মোড়া ভেঙে আবার শুয়ে পড়ল। অহনা রেগে গিয়ে তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করতে সে খামচি দিয়ে বসল। উফ, আস্ত একটা বাদর, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা কাজও ঠিক মতো করতে পারিস না। ঠিক তখনই রিয়াজ সেখানে এসে দাঁড়ালো। তাকে দেখে বাদশা চেয়ার থেকে নেমে দৌড়ে তার পায়ের কাছে এসে গা ঘষতে শুরু করলো। বাদশার মাথায় হাত বুলিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, সকাল সকাল বিড়ালকে সার্কাস দেখানো হচ্ছে? আপনার তাতে কি? আমি আমার বিড়ালকে যা খুশি শেখাতে পারি। আপনার তো খুব লাগছে, তাই না? আরে আমার লাগবে কেন? আমি তো বরং আপনার কষ্টটা কমানোর জন্য এসেছি। দেখুন আসল ট্রেনার কাকে বলে। রিয়াদ নিচু হয়ে বাচ্চার দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করলো চেয়ারের দিকে। বাচ্চা এক দৌড়ে চেয়ারের উপর উঠে বসলো। রেডি, 1 2 3 জাম্প। রিয়াদ জাম্প বলার সাথে সাথে বাদশা চেয়ার থেকে লাফ দিয়ে নিখুঁতভাবে তার কোলে এসে বসলো। এই দৃশ্য দেখে অহনার চোখ তো ছানা বড়া। এটা এটা কিভাবে সম্ভব? বাহ, আমার বিড়ালও এখন আপনার চামচা হয়ে গেছে। কি জাদু শিখে এসেছেন আপনি শহর থেকে? হ্যাঁ, আমার অবলা প্রাণীটাকেও বশ করে ফেলেছেন। এটার নাম জাদু নয়, এটার নাম কানেকশন। প্রাণীদের ভালোবাসলে তারাও ভালোবাসা ফিরিয়ে দেয়। আপনি তো শুধু ওকে হুকুম করছিলেন। কি? আমি ওকে ভালোবাসি না? এই কথাটা আপনি বলতে পারলেন? আমি ওকে নিজের সন্তানের মতো দেখি। আর আপনি কি না? আপনি একটা উজবুক, গর্দব, অসভ্য। বলুন, আজ নতুন কোনো গালি শিখছেন নাকি? আপনার সাথে কথাই বলা যায় না। যান এখান থেকে। আমার আর বাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে আসার কোনো দরকার নেই। আহা, চড়ছেন কেন? দেখুন আপনার ট্রেনিংয়ের পদ্ধতিটাই বল। আপনাকে আরও ধৈর্য ধরতে হবে। আমার ধৈর্যের কোনো অভাব নেই। অভাব শুধু আপনার মতো ঝামেলাবাজ মানুষের। আপনি এলে আমার সব কাজে গন্ডগোল লেগে যায়। আপনি একটা আস্ত সমস্যার কারণ। তাই বুঝি? তাহলে তো আপনার উচিত আমার থেকে দূরে থাকা, কারণ সমস্যার দোকানে গেলে কিন্তু মাঝে মাঝে সমাধানের রাস্তাও খুঁজে পাওয়া যায়। থাক, আমার কোনো সমাধানের দরকার নেই। আপনি এখন আসুন প্লিজ। তাদের এই মিষ্টি ঝগড়া আর খুনসুটি ভেতরের বাড়ির থমথমে পরিবেশটাকে মুহূর্তের জন্য ভুলিয়ে দিল। রিয়াদের মনে হলো এই পৃথিবীতে এখনও এমন একজন আছে যার সাথে কোনো কারণ ছাড়াই কথা বলা যায়, ঝগড়া করা যায়। এই অনুভূতিটা আমার কাছে একদমই নতুন। এভাবেই 3 দিন পর, গত 3 দিনে রিয়াদ আর তার পরিবারের মধ্যকার অদৃশ্য দেয়ালটা আরও উঁচু হয়েছে। রাহাত ইন্টারভিউ দিতে যায়নি, আর এই নিয়ে বাড়িতে রিয়াদকে কম কথা শুনতে হয়নি। সে এখন বাড়ির ভেতরে থেকেও যেন একজন বহিরাগত। তার একমাত্র স্বস্তির জায়গা হয়ে উঠেছে অহনার সাথে ছোট ছোট মুহূর্তের ঝগড়া আর কথা বলা।
আজ গ্রামের একমাত্র অনাথ আশ্রম স্বপ্ন কুড়িতে এসেছে অহনা। তার হাতে কয়েকটা গল্পের বই আর একটা টিফিন ক্যারিয়ারে করে বানিয়ে আনা পায়েস। আশ্রমের প্রধান শিক্ষক করিম মাস্টারের মুখটা খুব শুকনো দেখাচ্ছে। আসো মা, আসো, ভিতরের দিকে আসো। বাচ্চারা তোমারে দেখা খুব খুশি হইব। মাস্টার সাহেব, আপনার শরীর ভালো তো? খুব চিন্তিত মনে হচ্ছে। আর কি বলবো মা, চিন্তার তো শেষ নাই। গত রাতের বৃষ্টিতে তো আশ্রমের চালের অর্ধেকটাই ফুটো হয়ে গেছে। পানি পইরা বাচ্চাদের বই খাতা সব ভিজা একাকার। তার উপর যা চাল ডাল ছিল তাও প্রায় শেষের দিকে। সামনের সপ্তাহে বাচ্চাদের কি খাওয়াবো সেই চিন্তায় আমার ঘুম আসে না। বলেন কি? আমি তো কিছুই জানতাম না। আমাকে একটা খবর দিতে পারতেন। তোমারে আর কি বইলা লজ্জা দিমু মা, তুমি তো নিজের সাধ্যমতো অনেক কিছুই করো। কিন্তু এইবার যা অবস্থা, তাতে গ্রামের মানুষের সাহায্য ছাড়া আর চলবো না। কিন্তু কার কাছে আর হাত পাতুম কও, সবারই তো টানাটানির সংসার। আপনি চিন্তা করবেন না মাস্টার সাহেব, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো। নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাক আল্লাহ কি করেন। ঠিক তখনই করিম মাস্টারের পুরনো মডেলের মোবাইল ফোনটায় একটা মেসেজ আসার শব্দ হলো। তিনি বিরক্ত মুখে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে জমে গেলেন। তার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এ আমি কি দেখতেছি? এ তো অবিশ্বাস্য। কি হয়েছে মাস্টার সাহেব? সব ঠিক আছে তো? ঠিক মানে সব ঠিকের চেয়েও বেশি ঠিক মা। দেখো দেখো, আমার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা, 5 লাখ টাকা ঢুকছে। 5 লাখ টাকা কে পাঠিয়েছে? এখানে লেখা আছে অকল্পনীয় ফাউন্ডেশন। ঢাকার কোনো একটা বড় সংস্থা হবে হয়তো। তারা আমাদের আশ্রমের সব দায়িত্ব নিতে চাইছে মা। আমাদের আর কোনো চিন্তা নাই। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন মনে হয়। করিম মাস্টারের চোখে আনন্দাশ্রু। অহনাও এই আকস্মিক সৌভাগ্যে এতটাই অভিভূত যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অকল্পনীয় ফাউন্ডেশন নামটা তার কাছে কেমন যেন রহস্যময় শোনালো। আশ্রম থেকে ফেরার পথে অহনার মনটা খুশিতে ভরে থাকলেও অকল্পনীয় ফাউন্ডেশন নামটা তাকে ভাবাচ্ছিল। ঠিক তখনই সে পথের ধারে রিয়াদকে দেখতে পেল। রিয়াদ একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে কি যেন ভাবছিল। কি ব্যাপার মিস্টার রহস্যময়, এখানে একা একা কি করছেন? আপনার শহরের বন্ধুরা কেউ ফোন দেয়নি? আমার বন্ধুরা আমার মতোই পড়ে, তাদের কথা বাদ দিন। আপনার মুখে তো আজই ঈদের ছাদ দেখতে পাচ্ছি। কোনো সুখবর আছে নাকি? আছে, তবে সেই সুখবর হজম করার মতো ক্ষমতা আপনার নেই। শুনলে হয়তো আপনি হিংসায় জ্বলে পড়ে যাবেন। তাই নাকি? বলেনি না শুনি। পরীক্ষাটা তো করাই যাক। যদি সত্য সত্যি জলে যাই তাহলে না হয় পুকুরে গিয়ে একটা ডুব দিয়ে আসবো। আমাদের গ্রামের অনাথ আশ্রমটা চেনেন? হ্যাঁ চিনি তো, রাস্তার পাশে তো। কেন, কি হয়েছে ওখানে? টাকার অকল্পনীয় ফাউন্ডেশনের নামে একটা সংস্থা আজ আশ্রমে 5 লাখ টাকা দান দিয়েছে। এখন আশ্রমের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন কি, 5 লাখ টাকা? এ তো বিশাল ব্যাপার। ফাউন্ডেশনটার নামটা কি বললেন? অকল্পনীয় ফাউন্ডেশন। নামটা অদ্ভুত, তাই না? হ্যাঁ, তা একটু অদ্ভুত, তবে তাদের কাজটা তো অদ্ভুত সুন্দর। আচ্ছা, আপনার মন তো এখন খুব ভালো। চলুন আপনাকে আজ হাট থেকে কিছু খাওয়াই। আপনি খাবেন? আপনার কাছে টাকা আছে তো, নাকি পরে আবার আমার কাছে ধার চাইবে? রিয়াদ পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে বলে, দেখুন, আমি কিন্তু গরিব হতে পারি, কিন্তু ফকির নয়। এই 100 টাকা দিয়ে আজ আপনাকে পুরো হাট ঘুরিয়ে দেখাবো। রাজি? ঠিক আছে, চলুন আপনার 100 টাকার দৌড়টাও দেখা যাক। রিয়াদ আর অহনা একসাথে ফুলবাড়ি গ্রামের সাপ্তাহিক হাটের ভিড়ে মিশে গেল। এই প্রথম তারা কোনো ঝগড়া বা তর্ক ছাড়াই পাশাপাশি হাঁটছিল। আচ্ছা বলুন তো, আগে কি খাবেন, ফুচকা, চটপটি নাকি জিলাপি? আগে ফুসকা, তারপর দেখা যাবে। চোখ দিয়ে কিন্তু একটা প্রতিযোগিতা হবে। কি প্রতিযোগিতা? যে সবচেয়ে বেশি ফুচকা খেতে পারবে সে জিতবে। আর হ্যাঁ, আর যে হারবে সে বিজয়ীকে একটা মাটির ব্যাংক কিনে দেবে। রাজি? ফুসকা খাওয়ায় আমাকে হারানোর স্বপ্নও দেখবেন না মিস্টার। আমি রাজি। ফুচকার দোকানে গিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল। টক, ঝাল আর মিষ্টি তাদের খুনসুটিও জমে উঠল। শেষ পর্যন্ত অহনা 23টা আর রিয়াদ 22টা ফুচকা খেয়ে হার মানল। উফ, আর পারছি না। আপনি তো মানুষ না, আজ তো একটা ফুচকা খাওয়ার মেশিন। আমি হার স্বীকার করছি। বলেছিলাম না আমাকে হারানো অত সহজ না। চলুন এখন আমাকে আমার পুরস্কার মানে মাটির ব্যাংকটা কিনে দিন। অবশ্যই, চলুন ম্যাডাম।
তারা মাটির জিনিসপত্রের দোকানের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে শুরু হলো আরেক পর্ব। আমার ওই লাল রঙের ব্যাংকটাই পছন্দ হয়েছে। লুইয়া লন আপা, একদম 50 টাকা। 50 টাকা? কি বলেন মামা, এটা তো 10 টাকার বেশি হওয়ার কথা না। এর মধ্যে কি সোনা দিয়ে বাঁধানো নাকি? কি যে কন ভাই, এই রং করতে কত কষ্ট, মাটির দাম বাড়ছে, সবকিছুর দামই তো বেশি। আরে রাখেন আপনার দাম বাড়ানোর কাহিনী। আমি 15 টাকা দেব, দিলে দিন, না হলে আমরা চললাম। আরে কি করছেন নাকি? লোকটা গরিব মানুষ, 50 টাকা তো বেশি না? চুপ করুন তো, আপনি দরদামে কি বলছেন? দেখুন কিভাবে দাম কমাতে হয়। রিয়াদ, যে কিনা কোটি কোটি টাকার ডিল এক কথায় ফাইনাল করে, সে 50 টাকার একটা মাটির ব্যাংকের জন্য দোকানির সাথে এমনভাবে ঝগড়া আর দরদাম শুরু করলো, যা দেখে অহনা হাসি চেপে রাখতে পারছিল না। শেষ পর্যন্ত 20 টাকায় ব্যাংকটা কিনে রিয়াদ এমন একটা বিজয়ী ভাব দেখালো, যেন সে কোনো রাজ্য জয় করে ফেলেছে। আপনি একটা আস্ত কিপটা, না হার কিপটে। আপনার মতো কিপন আমি জীবনও দেখিনি। এটাকে কিপটেমি বলে না, এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। টাকা কিভাবে বাঁচাতে হয় সেটা আমার কাছ থেকে আপনার শেখা উচিত, বুঝেছেন? হাটের ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অহনা হঠাৎ করেই থেমে গেল। তার মুখটা আবার গম্ভীর হয়ে গেছে। কি হলো আবার? কি ভাবছেন? না, ওই ফাউন্ডেশনটার কথা ভাবছিলাম। অকল্পনীয় ফাউন্ডেশন, নামটা আমার খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় শুনেছি। রিয়াদের বুকের ভেতরটা মুহূর্তের জন্য ধক করে উঠল। সে প্রসঙ্গ ঘোরানোর জন্য দ্রুত বলল, আরে বাদ দিন তো, হয়তো অন্য কোথাও শুনেছেন। চলুন আপনাকে বরং ছুরি কিনে দিই। কী রঙের ছুরি পারবেন? নীল? আপনি কিভাবে জানলেন আমার নীল রং পছন্দ? আন্দাজ করলাম আপনার চোখের মতো নীল। রিয়াদের সরাসরি প্রশংসায় অহনা ভীষণ লজ্জা পেয়ে গেল। সে আর ফাউন্ডেশনের ব্যাপারটা নিয়ে কথা বাড়ালো না, কিন্তু তার মনের গভীরে সন্দেহের বীজটা আরও একবার জল পেয়ে গেল। তার মনে পড়ে গেল, মনে মনে বলে, আমার বাবার লেখা অসমাপ্ত একটা রহস্যের উপন্যাসের নাম ছিল অকল্পনীয়। এই কাকতালীয় মিলটা তো উফ, বুঝতে পারছি না এই সাদামাটা দেখতে ছেলেটার পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা আমি শিওর। হাট থেকে ফেরার পথে আকাশটা হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। পশ্চিমা বাতাস আর মেঘের গুরু গুরু শব্দ জানান দিচ্ছিল এক পশলা ভারী বৃষ্টি নামতে চলেছে। সর্বনাশ, বৃষ্টি নামবে তো, এবার তো পুরো ভিজতে হবে। শুধু বৃষ্টি না, মনে হচ্ছে সাথে জ্বর হবে। তাড়াতাড়ি হাঁটুন, কাছাকাছি কোনো আশ্রয় খুঁজে বের করতে হবে। আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই। ওটা তো সামনে গ্রামের পুরনো লাইব্রেরিটা দেখা যাচ্ছে, চলুন ওখানে গিয়ে দাঁড়াই। তারা লাইব্রেরির দিকে দৌড় শুরু করার সাথে সাথে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামল। বাতাসের ঝাপটায় গাছের ডালপালাগুলো নুয়ে পড়েছে। তারা কোনো মতে দৌড়ে গিয়ে প্রায় পরিত্যক্ত লাইব্রেরিটার ভাঙাচোরা বারান্দায় আশ্রয় নিল। অহনা হাঁপাতে হাঁপাতে ভেজা চুলগুলো মুখ থেকে সরাতে সরাতে বলল, উফ, অল্পের জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো কাক ভেজা হয়ে যেতাম। অল্পের জন্য কোথাও, আপনি তো এরই মধ্যে প্রায় অর্ধেক বেঁচে গেছেন। ধ্যান, কামিজটা পুরোই ভিজে গেছে, এখন তো ঠান্ডা লেগে যাবে। এই রুমালটা নিন, এটা দিয়ে মাথাটা অন্তত মুছে নিন, না হলে ঝড় এসে যাবে। আর আপনি? আমার কিছু হবে না, আমার শরীরটা আপনার চেয়ে অনেক বেশি লোহার মতো শক্ত। তাই বুঝি, তাহলে তো আপনাকে দিয়ে বাড়ির সব লোহার জিনিসপত্র বানানো যেতে পারে, কামারের খরচটা অন্তত বাঁচত। তাদের এই খুনসুটির মাঝে বৃষ্টির শব্দ আরও তীব্র হলো। টিনের চালে বৃষ্টির একটানা রিমঝিম শব্দ, মাটির সোঁদা গন্ধ আর লাইব্রেরির ভেতর থেকে ভেসে আসা পুরনো বইয়ের ঘ্রাণ, সব মিলিয়ে একটা অদ্ভুত রোমান্টিক পরিবেশ তৈরি হলো। তারা দুজনেই চুপচাপ বৃষ্টি দেখতে লাগলো। বৃষ্টি আপনার পছন্দ? খুব, বৃষ্টি দেখলেই আমার মন ভালো হয়ে যায়, মনে হয় আকাশটা যেন তার সব কষ্ট ধুয়ে দিয়ে যাচ্ছে। আপনার? আমার কাছে বৃষ্টি মানে বন্দিত্ব। শহরে বৃষ্টি মানে রাস্তায় পানি জমা যাওয়া, ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকা। আকাশের কান্না দেখে আমার আর আনন্দ হয় না। আপনি সব কিছুতে এত নেতিবাচক দেখেন কেন? শহরের জীবন কি আপনার কাছ থেকে সব আবেগ কেড়ে নিয়েছে? অহনার প্রশ্নে রিয়াদ কোনো উত্তর দিল না। সে বারান্দার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে রইল। ভেতরে চলুন, এখানে দাঁড়িয়ে ভিজে লাভ নেই, আর বৃষ্টি থামবে বলেও মনে হচ্ছে না। ভেতরে তো তালা দেওয়া। এই লাইব্রেরির তালা দেখাও যা, না দেখাও তা, এর দরজার কোনো ছিটকিনি নেই, শুধু ঢ্যাস দিয়ে রাখা। অহনা হালকা ধাক্কা দিতে ক্যাচ করে দরজাটা খুলে গেল। ভেতরে ভ্যাপসা গন্ধ আর আবছা অন্ধকার।
সারি সারি বইয়ের আলমারি, যেগুলোর উপর ধুলোর পুরো আস্তরণ জমেছে। এখানকার অবস্থা তো খুবই খারাপ। কেউ কি আসে না এখানে? আগে আসতো, করিম মাস্টারই লাইব্রেরিটা চালাতেন, কিন্তু সরকারি অনুদান বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এর আর কোনো যত্ন নেওয়া হয় না। এখন এটা শুধু বইদের কবরখানা। তারা দুজনে ভেতরে ঢুকে পুরনো বইগুলো দেখতে লাগলো। উই পোকা খাওয়া, হলদে হয়ে যাওয়া পাতা, মলার ছেঁড়া কত বিখ্যাত লেখকের বই যে এখানে অবহেলায় পড়ে আছে। অহন একটা বই হাতে নিয়ে বলে, দেখুন, রবীন্দ্রনাথ বাবার খুব প্রিয় লেখক ছিলেন। আমারও। শেষের কবিতা পড়েছেন? শেষের কবিতা আমার কাছে একটা আবেগের নাম। যতবার পড়ি ততবারই নতুন করে ভালো লাগে। আচ্ছা, আপনার প্রিয় লাইন কোনটি? কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? বাহ! আর আমার প্রিয়, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। বই নিয়ে কথা বলতে বলতে তারা দুজনেই যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। এই মুহূর্তে তাদের মনে হচ্ছিল তারা একে অপরকে বহু বছর ধরে চেনে। বাবা বলতেন, প্রত্যেকটা বইয়ের একটা আত্মা আছে। যে সেই আত্মাকে ছুঁতে পারে, বই তাকে কখনো একা থাকতে দেয় না। আপনার বাবা নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন। ছিলেন, তার স্বপ্ন ছিল তার নিজের লেখা বইগুলো একদিন এই লাইব্রেরিতে শোভা পাবে। কিন্তু স্বপ্নটা তো এখনও পূরণ করা যায়। কিভাবে? এখন তো কত পাবলিশিং হাউস রয়েছে, ভালো লেখা হলে তারা ঠিকই ছাপবে। কিন্তু আমি তো কাউকে চিনি না। আর তাছাড়া বই ছাপাতে তো অনেক টাকা লাগে। আমি অত টাকা পাবো কোথায়? টাকার চিন্তা আপনাকে করতে হবে না। আপনি শুধু পাণ্ডুলিপিগুলো তৈরি করুন, আমি ঢাকায় ভালো পাবলিশারের সাথে কথা বলতে পারি। আপনি আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? কারণ আমি চাই না কোনো স্বপ্ন টাকার অভাবে মরে যাক, কারণ আমিও একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি। এই প্রথম রিয়াদ অহনার কাছে তার ভেতরের কথা কিছুটা হলেও প্রকাশ করল। সে তার শহরের জীবনের একাকিত্ব, কর্পোরেট জগতের চাপ আর নিজের স্বপ্ন পূরণ করতে না পারার কষ্টের কথা বলল। যদিও নিজের আসল পরিচয়টা সে গোপনই রাখল। অহনা মন্ত্রের মুগ্ধের মতন তার কথা শুনছিল। সে অনুভব করল যে ছেলেটার হাসি খুশি চেহারার আড়ালে এক বিশাল সমুদ্রের মতো কষ্ট লুকিয়ে আছে। তাদের মধ্যে শুধু আকর্ষণ নয়, একটা গভীর মানসিক সংযোগ তৈরি হচ্ছিল। কথা বলতে বলতে অহনা তার ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। এটা ছিল তার বাবার লেখা সেই অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি। এই দেখুন, এইটাই বাবার লেখা কবিতার বই। বাবা এই বইয়ের প্রধান চরিত্র সূর্যের ভিতরের কষ্টটা কিছুতেই কাউকে বোঝাতে পারতেন না। তিনি বলতেন সূর্য চরিত্রটা নাকি তার নিজেরই প্রতিচ্ছবি। সূর্যের কষ্টটা বড় ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট তো ছিল তার বন্ধু আকাশের, যে কিনা নিজের সব কিছু দিয়েও সূর্যকে ফেরাতে পারেনি। রিয়াদের এই কথাটা শোনার সাথে সাথে অহনার বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। তার হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ফ্যাল করে রিয়াদের দিকে তাকিয়ে রইল। আপনি আপনি আকাশ চরিত্রটা কথা কিভাবে জানলেন? রিয়াদ বুঝতে পারল সে কি মারাত্মক একটা ভুল করে ফেলেছে। আকাশ চরিত্রটি পাণ্ডুলিপির একেবারে শেষ পর্যায়ে অহনার বাবা যোগ করেছিলেন। সেই কথা অহনা ছাড়া আর কারো জানার কথা নয়, কারণ পাণ্ডুলিপিটা সে কাউকে পড়তেও দেয়নি। আকাশ মানে আমি তো আন্দাজে বলছি, সূর্য থাকলে তো আকাশ থাকবে, তাই না? আমার সাথে চালাকি করবেন না রিয়াদ। আমি আপনার সব খেলা ধরে ফেলেছি। অকল্পনীয় ফাউন্ডেশন, আপনার ওই অদ্ভুত কলম, আমার বাবার ডায়েরির লোগো আর ওই আকাশ চরিত্র, এই সব কিছু একই সূত্রে বাঁধা। আমি জানি আপনি আমার বাবার সম্পর্কে কিছু একটা জানেন। দয়া করে বলুন সত্যিটা কি? কে আপনি? অহনার সরাসরি প্রশ্নে রিয়াদের পালানোর আর কোনো পথ খোলা রইল না। লাইব্রেরির আবছা অন্ধকারে বৃষ্টির একটানা শব্দের মধ্যে দাঁড়িয়ে সে বুঝতে পারল এবার তাকে সেই সত্যের মুখোমুখি হতেই হবে, যে সত্যটা সে এতদিন ধরে সবার থেকে লুকিয়ে রেখেছিল। কিন্তু লাইব্রেরিতে রিয়াদ কোনো মতে একটা খোঁড়া যুক্তি দিয়ে সেদিনের মতো অহনার প্রশ্ন এড়িয়ে গিয়েছিল। সে বলেছিল হয়তো অহনার বাবার সাথে তার কোনো সেমিনারে দেখা হয়েছিল এবং সেখানে গল্পের প্রসঙ্গ উঠেছিল। কিন্তু তার এই দুর্বল ব্যাখ্যা অহনাকে সন্তুষ্ট করার বদলে আরও বেশি সন্দিহান করে তোলে। বৃষ্টি থামতে রিয়াদ প্রায় পালিয়ে আসার মতো করে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে অহনা আর এক মুহূর্তও স্থির থাকতে পারছিল না। তার মন বলছিল সে একটা বিশাল রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সে তার বাবার পুরনো ট্রাঙ্কটা খুলে সব কাগজপত্র আবার নতুন করে ঘাঁটতে শুরু করলো। কোথায় কোথায় রেখেছিলাম ডায়েরিটা? হ্যাঁ, পেয়েছি। সে তার বাবার পুরনো চামড়ার মলার দেওয়া ডায়েরিটা বের করলো। পাতা উল্টাতে উল্টাতে সে শেষ পাতায় এসে থামল।
সেখানে পেন্সিলে আঁকা একটা লোগো, একটা বৃত্তের মাঝে অসমাপ্ত একটা ইউ অক্ষর। এই তো হুবহু একই, রিয়াদের কলমের নকশা আর নোটে আঁকা লঘুটার সাথে হুবহু মিলে যাচ্ছে। অহনার আর কোনো সন্দেহ রইল না। সে কবিতার পাণ্ডুলিপি আর ডায়েরিটা হাতে নিল। তার ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছে। এতদিনে জমে থাকা সব প্রশ্ন, সব রহস্যের উত্তর আমার জানতেই হবে। সে আর এক মুহূর্ত দেরি না করে রিয়াদের সাথে সরাসরি কথা বলার জন্য তাদের বাড়ির দিকে দৌড় দিল। রিয়াদের বাড়ির উঠোন। অহনা যখন রিয়াদের বাড়িতে পৌঁছালো তখন সেখানে রীতিমতো তুল কালাম কাণ্ড চলছে। উঠোনের মাঝখানে গ্রামের মহাজন সুলেমান আর তার 2 ছেলে দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব অত্যন্ত রুক্ষ। টাকা দিবি কি না সেইটা করা হাত, আমার সাথে এত পেঁচাল পারবি না। আজকাল টাকার ব্যবস্থা না হইলে তোর একদিন কি আমার একদিন। চাচা, আমার আর 2টা দিন সময় দেন, আমি যে কোনো মূল্যে আপনার টাকা জোগাড় করে দিব। আমার উপর বিশ্বাস রাখেন। বিশ্বাস? তোর মতো একটা জুয়ারিকে বিশ্বাস কইরা তো আমরা পথে বসার জোগাড়। টাকা না দিলে আজকে তোরে আমরা পুলিশে দিমু। বাবা, তোমরা আমার ছেলেটারে মাফ কইরা দাও। আমরা গরিব মানুষ, এত টাকা কই পামু? আমার যা কিছু আছে সব বেচা তো এত টাকা হইব না। আপনারা আর কি চান? ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে রিয়াদ বেরিয়ে এলো। তার মুখটা শান্ত, কিন্তু চোখ দুটো ইস্পাতের মতো কঠিন। চাচা, আপনি শান্ত হন। আর কত টাকা পাবে ভাইয়ের কাছে? তুই আবার ক্যাডারে? ও, তুই তো আফজাল ভাইয়ের ছোট পোলা, শহরে থাকস না? তোর ভাই আমার কাছ থেকে সুদে আসলে 2,25,000 টাকা পায়। তুই দিবি নাকি সেই টাকা? টাকা আমি দেব, কিন্তু তার আগে আপনাকে সব হিসাব দেখাতে হবে। কবে কত টাকা নিয়েছে আর তার সুদের হার কত, সবকিছু লিখিত প্রমাণ লাগবে। দেখছো বাজান, কি তেজ! শহরের বাবু এসে আমাকে কাছের হিসাব চায়। আরে আমরা যে তোরা হিসাব দিমু, তুই কেডা? আমি ওর ভাই, আর বেআইনিভাবে চোরা সুদে টাকা কাটানো একটা অপরাধ। সেটা কি আপনারা জানেন? আমি যদি এখন পুলিশে ফোন দিই তাহলে আপনাদের সবার জেল হয়ে যাবে। তুই তুই আমারে পুলিশের ভয় দেখাস? দাঁড়া, তোর মজা আমি দেখাইতেছি। পরিস্থিতি যখন প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে উঠোনে এসে ঢুকল অহনা। তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল। তার হাতে ধরা বাবার ডায়েরি আর পাণ্ডুলিপি। থাকুন আপনারা। অহনার আকস্মিক আবির্ভাবে উঠোনের সবাই, এমনকি রিয়াদও অবাক হয়ে তার দিকে তাকালো। অহনা কাউকে কোনো পাত্তা না দিয়ে এই নাটকীয় পরিস্থিতির মাঝখান দিয়ে হেঁটে সোজা রিয়াদের সামনে গিয়ে দাঁড়ালো। অহনা, আপনি এখানে? আমার একটা প্রশ্নের উত্তর চাই রিয়াদ, এক্ষুনি। তার এই প্রশ্নে ঘরের সবাই, এমনকি টাকা চাইতে আসা সুলেমান আর তার ছেলেরা অবাক হয়ে চুপ হয়ে গেল। সবার দৃষ্টি এখন রিয়াদ আর অহনার দিকে। কি প্রশ্ন? অহনা হাতে ধরা ডায়েরি আর পাণ্ডুলিপিটা রিয়াদের সামনে তুলে ধরে বলে, আমার বাবার ওই অসমাপ্ত গল্পের সাথে আমার কি সম্পর্ক? এই ডায়েরিতে আঁকা লঘুটা আপনার কলমে কিভাবে এলো? অকল্পনীয় ফাউন্ডেশনের সাথে বা আপনার কি যোগসূত্র? আমি সব সত্যিই জানতে চাই, একটাও মিথ্যে কথা বলবেন না। এই মাইয়া, আমার বাড়ির মধ্যে আইসা আমার ছেলেরে জেরা করস? তোর এত সাহস? অহনা, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব আজে বাজে কথা বলছো? বলুন রিয়াদ, আমি আপনার উত্তরে অপেক্ষায় আছি। তারপর? রিয়াদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল খেলা শেষ। তার চারদিকে এখন দুটো ঝড়, একদিকে মহাজনদের হুমকি, অন্যদিকে অহনার কঠিন প্রশ্ন। তার এতদিনের সাজানো মিথ্যের দেয়ালটা এবার হুড়মুড় করে ভেঙে পড়তে চলেছে। পুরো উঠোন জোরে নেমে এলো এক তীব্র শ্বাসরুদ্ধকর নীরবতা। রিয়াদ অহনার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আপনি যখন সবটা জানতেই চান তাহলে শুনুন। সে প্রথমে মহাজন সুলেমানের দিকে ফিরল। চাচা, আপনার সাথে আমার পরে কথা আছে। তার আগে আমার জীবনে কিছু হিসাব মেলানোর আছে। আপনারা যদি একটু অপেক্ষা করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে আমার কিছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে, দেখুমি তো তুই কি হিসাব মেলাস। এরপর রিয়াদ তার পরিবারের দিকে আর অবশেষে সবশেষে অহনার দিকে তাকালো। তার কণ্ঠস্বরটা যেন বহু দূর থেকে ভেসে আসছে। আজ থেকে ঠিক 7 বছর আগের কথা। আমি যখন বাড়িতে ছোট ছেলে হিসেবে সবার থেকে অবহেলা পেয়ে বাড়ি ছেড়ে ঢাকা আছে, তখন আমার পকেটে ছিল মাত্র 500 টাকা আর বুক ভরা অভিমান। প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটেছে। থাকার কোনো জায়গা ছিল না, খাওয়ার কোনো ঠিক ছিল না। ফুটপাতে ঘুমিয়েছি, না খেয়ে থেকেছি, কিন্তু বাড়িতে মুখ ফুটে কিছু বলতে পারিনি, কারণ আমি জানতাম এখানে আমার জন্য কারো কোনো চিন্তা নেই।
কথাগুলো বলার সময় সে একবার তার বাবা মায়ের মুখের দিকে তাকালো। আমেনা বেগম আর আফজাল সাহেব অপরাধীর মতো চোখ নামিয়ে নিল। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি একটা পুরনো বইয়ের দোকানের বারান্দায় আশ্রয় নিয়েছিলাম। দোকানদার আমাকে দেখে দয়া করে ভিতরে থাকতে দেন। সে রাতেই দোকানের এক কোনায় পুরনো কাগজের স্তূপে আমি এই ডায়েরিটা খুঁজে পাই। আমার তখন বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না, মনে হচ্ছিল আমার জীবনের কোনো অর্থ নেই। কিন্তু সেই রাতে এই পাণ্ডুলিপিটা আমার জীবন বাঁচিয়ে দেয়। এর নায়ক সূর্য, এর কষ্ট, তার একাকিত্ব, তার লড়াই, সব কিছুর মধ্যে আমি যেন নিজেকেই খুঁজে পাচ্ছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নেই, আমি হার মানব না, আমি সূর্যের মতোই লড়বো। আমি এই গল্পটাকে, এই স্বপ্নটাকে পুঁজি করে আমার নতুন জীবন শুরু করব। আমি দিনের পর দিন খেটেছি, ছোটোখাটো কাজ করেছি, টাকা জমিয়েছি, আর সেই টাকা দিয়ে একটা ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করেছি। ব্যবসার নাম দিয়েছিলাম আপনার বাবার লেখা সেই অসমাপ্ত গল্পের নামে, অকল্পনীয়। অকল্পনীয় নামটা শোনার সাথে সাথেই রাহাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, অকল্পনীয় গ্রুপ? হ্যাঁ ভাইয়া, অকল্পনীয় গ্রুপ, যে কোম্পানির ময়মনসিংহ ব্রাঞ্চে আমি তোমাকে ম্যানেজারের চাকরিটা দিতে চেয়েছিলাম। এ কথা শোনার সাথে সাথেই উঠোনে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। আমেনা বেগম, আফজাল সাহেব আর রাহাত তিনজনই যেন নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুলেমান আর তার ছেলেরাও বিস্ময়ে হতবাক। রিয়াদ পকেট থেকে তার ফোনটা বের করে। আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, প্রমাণ চান তো? সে তার ফোনের স্ক্রিন অন করে আনরিয়েল গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলল। সে ফোনটা অহনার চোখের সামনে ধরল। ওয়েবসাইটের হোম পেজে কোম্পানির বিশাল লোগোটা জ্বলজ্বল করছে। একটা বৃত্তের মাঝে অসমাপ্ত একটা ইউ অক্ষর, যার দুটো মাথা দুটো উড়ন্ত পাখির ডানার মতো দুদিকে প্রসারিত। এই লোগোটা আপনার বাবার ডায়েরি থেকেই নেওয়া। তিনিও তো কোনোদিন জানতেও পারেননি তার একটা অসমাপ্ত স্বপ্ন আজ এশিয়ার অন্যতম সেরা টেক কোম্পানিতে পরিণত হয়েছে। অহনার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে শুরু করলো। তার সব রাগ, অভিমান, সন্দেহ, ভালোবাসার এক বিশাল সমুদ্রে ভেসে গেল। আপনি আপনি তাহলে অকল্পনীয় ফাউন্ডেশনের? হ্যাঁ, আমি যখন আমার কোম্পানির সিইও হিসেবে পরিচিত পেলাম, তখন আমি প্রথম কাজটাই করি এই ফাউন্ডেশনটা তৈরি করার। আপনার বাবার প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর জন্য আমি বহুবার তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু তার কোনো ঠিকানা বা পরিচয় আমি ডায়েরিতে পাইনি। অনেক চেষ্টার পর প্রায় বছরখানেক আগে আমি জানতে পারি যে তিনি মারা গেছেন। আর আরও জানতে পারি তার স্ত্রী আর একমাত্র মেয়ে কোনো একটা পারিবারিক সমস্যার কারণে নিজেদের গ্রাম ছেড়ে ফুলবাড়িতে এসে উঠেছেন। আমি যখন জানতে পারি সেই বাড়িটা আমার নিজের বাড়ির পাশেই, তখন আমি আর দেরি করিনি। আমি শুধু একবার আপনাকে আর আপনার মাকে দূর থেকে দেখার জন্য, বাবার হয়ে তার পরিবারের কাছে ক্ষমা চাওয়ার জন্য এই গ্রামে ফিরে এসেছি। রিয়াদের কথাগুলো শুনে অহনা আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। এতদিন ধরে যে ছেলেটাকে সে রহস্যময়, ঝগড়ুটে আর অদ্ভুত ভেবে এসেছে, সে ছেলেটাই যে তার বাবার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। এই সত্যটা মেনে নেওয়া তার জন্য খুব কঠিন হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মহাজন সুলেমান আর তার ছেলেরা রিয়াদের আসল পরিচয় বুঝতে পেরে ভয়ে চুপসে গেছে। তারা পালাতে পারলেই বাঁচে। বাজান, এ তো দেহি অকল্পনীয় গ্রুপের মালিক। পেপারে তো এর ছবিও ছাপাইছিল। এ তো অনেক বড় মানুষ। চলো আমরা পালাই, এর সাথে লাগতে গেলে আমরা তো শেষ হয়ে যাবো। রিয়াদ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না। তুমি আমারে মাফ কইরা দাও। আমি রাহাতের সব দেনা মাফ কইরা দিলাম। আমার কোনো টাকা পয়সা লাগবো না। দাঁড়ান। রিয়াদের একটা মাত্র শব্দে লোকগুলো যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল। আমার ভাইয়ের দেনা 2,25,000, তাই তো? কিন্তু আপনি তো গ্রামের আরও অনেক গরিব মানুষের কাছ থেকে চোরা সুদে টাকা আদায় করেন, তাদের জমিজমা কেড়ে নেন। আমি কি ঠিক বলিনি? না না বাবা, ওইসব মিথ্যা কথা। মিথ্যা? আচ্ছা। রিয়াদ তার ফোন থেকে একটা নম্বর ডায়াল করলো। হ্যালো আরমান, হ্যাঁ আমি রিয়াদ বলছি। শোনো, ফুলবাড়ি গ্রামের সুলেমান নামের একজন মহাজন আছেন। তার গত 5 বছরের সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশন, জমি জমা কেনা বেচাকেনার দলিল, আর তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কিনা সব কিছু ডিটেলস আমার চাই। কতক্ষণ লাগবে? 10 মিনিট? ঠিক আছে, 10 মিনিট পর আমাকে রিপোর্ট করো। ফোনটা কেটে সে সুলেমানের দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, কিন্তু সেই শান্ত চাহনিটাই যেন 1000টা চাবুকের চেয়েও বেশি ভয়ঙ্কর। 10 মিনিট? আপনার ভাগ্য নির্ধারণের জন্য 10 মিনিট যথেষ্ট। এর মধ্যে আপনি যদি নিজ থেকে সবার টাকা পয়সা আর জমি ফেরত দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে আমি আপনাকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে আপনার 7 বংশ আর ফিরে আসতে পারবে না।
রিয়াদের এই রূপ দেখে সবাই স্তব্ধ। তার বাবা মা আর ভাই ভয়ে, লজ্জায় আর অনুশোচনায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিলেন। তারা যে ছেলেকে অকর্মা, ব্যর্থ বলে তাচ্ছিল্য করেছে, তার এক ফোনের ইশারায় দুনিয়া চলতে পারে, তা তারা কল্পনাও করতে পারেনি। সোলেমান আর তার ছেলেরা ভয়ে কাঁপতে কাঁপতে রিয়াদের পায়ে পড়ে গেল। বাবা, আমারে মাফ কইরা দাও, আমি আর জীবনেও এই কাজ করব না। আমি সবার সবকিছু ফিরাইয়া দিমু। আমার কাছে মাফ চেয়ে লাভ নেই। যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছে মাফ চান। এখন যান এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। লোকগুলো প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। উঠোনে আবার নেমে এলো পিন পতন নীরবতা। রিয়া তার পরিবারের দিকে ফিরল। তার চোখে এখন আর কোনো অভিযোগ নেই, আছে শুধু একরাশ কষ্ট আর করুণা। আমি কোনোদিনও তোমাদের কাছে নিজের পরিচয় দিয়ে বড়াই করতে আসিনি। আমি শুধু চেয়েছিলাম তোমরা আমাকে আমার পরিচয়ের জন্য নয়, শুধু তোমাদের ছেলে, তোমাদের ভাই হিসাবে একটু ভালোবাসো। কিন্তু আমি মনে হয় সেই যোগ্যতাই অর্জন করতে পারিনি। আমেনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আফজাল সাহেব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, আর রাহাত লজ্জায় নিজের মুখটা দু হাতে ঢাকল। তাদের বহু বছরের অবহেলা আর অহংকার আজ এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই নাটকীয় সন্ধ্যার পর রিয়াদের বাড়ির পরিবেশটা যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। যে বাড়িতে রিয়াদের কোনো অস্তিত্বই ছিল না, সে বাড়িতে কেন্দ্রবিন্দুতে এখন সে। আমেনা বেগম রিয়াদের পাতে মুরগির রানটা তুলে দিতে দিতে বলেন, নে বাবা, তুই আর একটু খা, সারাদিন তো কিছুই খাস নাই, শুকায়া তো একেবারে কাঠি হইয়া গেছস। মা, আমার পেট তো পড়ে গেছে, আর পারছি না। কিসের পেট পড়ছে? এত বড় একটা কোম্পানির মালিক তুই, আর এমন পাখির মতো খাইলে চলবো? তোর দিকে তাকায়া তো কোম্পানির লোকজনও হাসবো। নে খা। শুনলি রাহাত, তোর ভাই কি কইল? সে নাকি জার্মানিতেও ব্যবসা শুরু করব। আমার পোলা একটা বাঘ, আমি তো আগেই জানতাম ও একদিন অনেক বড় কিছু করব। আফজাল সাহেবের কথায় রিয়াদের হাসি পেল। মনে মনে বলে, আহ, যে বাবা আমাকে অকর্মা ছাড়া কিছুই ভাবতেন না, তার মুখে এই কথাগুলো শুনতে বেশ মজাই লাগছে। রিয়াদ ভাই আমার, আমাকে তুই মাফ করে দে। আমি না বুঝা তোর অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি। আমি আসলে একটা ব্যর্থ মানুষ, আমি তোর যোগ্য ভাই হইতেই পারিনি। আরে কি যে বলো না ভাইয়া, তুমি আমার বড় ভাই, তোমার উপর রাগ করে আমি কোথায় যাব? আর ব্যর্থ কেউ নয়, শুধু পথটা মাঝে মাঝে ভুল হয়ে যায়। তুমি চাইলে কাল থেকে আমার কোম্পানির ময়মনসিংহ ব্রাঞ্চে জয়েন করতে পারো। নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করো। তুই সত্যি বলছিস? আমি আমার ভাইয়ের সাথে মিথ্যা বলি না। পরিবারের এই হঠাৎ পরিবর্তন রিয়াদের কাছে কিছুটা অদ্ভুত আর মজাদার মনে হচ্ছিল। সে বুঝতে পারছিল এই ভালোবাসা বা সম্মান আমার জন্য নয়, আমার ক্ষমতার জন্য। তবু বহু বছর পর পরিবারের সবাইকে একসাথে হাসতে দেখে আমার ভালো লাগছিল। কিন্তু সব কি এত সহজ? আমি তাদের কথা মনে রাখবো? তাদের অপমান, অবহেলা সব কিছু আমার অন্তরে গেঁথে থাকবে। রাতের খাবার শেষে রিয়াদ আর অহনা এসে বসেছে অহনাদের বাড়ির ছাদে। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে হাসনাহেনা ফুলের মিষ্টি গন্ধ। অহনা রিয়াদের কাঁধে আলতো করে একটা খুশি মেরে বলে, আচ্ছা, একটা সত্যি করে বলুন তো মিস্টার সিও, কি কথা ম্যাডাম ফাউন্ডেশন ডিরেক্টর? এত বড় একজন কোম্পানির মালিক, যার কথা $1 মিলিয়ন ডিল ফাইনাল হয়, সে সেই দিন হাটের মধ্যে 20 টাকার একটা মাটির ব্যাংকের জন্য গরিব দোকানদারের সাথে অমনভাবে ঝগড়া করেছিল কেন? আপনার কি লজ্জা করছিল না? লজ্জা করবে কেন? ওটা তো ছিল আমার মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস মানে হলো আমি দেখতে চেয়েছিলাম গ্রামের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং তাদের দর কষাকষির মানসিকতা ঠিক কোন পর্যায়ে আছে। এটা আমার নতুন একটা প্রজেক্টের জন্য খুব দরকারি একটা তথ্য ছিল। তাই ফুচকা খাওয়ার প্রতিযোগিতাটাও কি আপনার কোনো অ্যানালাইসিসের অংশ ছিল? অবশ্যই, ওরা ছিল স্ট্রিট ফুড কনজামশন প্যাটার্ন নিয়ে একটা সমীক্ষা। আপনার মতো একজন সাধারণ কনজিউমারের কাছ থেকে আমি যে মূল্যবান তথ্য পেয়েছি তা আমার কোম্পানির জন্য অনেকটা প্রফিটেবল। আপনি একটা আস্ত মিথ্যুক। আপনার মতো ধাপ্পাবাজ আমি জীবনেও দেখিনি, কৃপণ একটা। ধরা পড়ে গেলাম। আসলে কি জানেন, এত বছর পর ওই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আনন্দ করতে আমার খুব ভালো লাগছিল। শহরের যান্ত্রিক জীবনে তো এই আনন্দগুলো হারিয়ে গেছে। তাদের হাসির শব্দ রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। আপনাকে অনেক ধন্যবাদ রিয়াদ, কেন? আমার বাবার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য।
আপনি না থাকলে হয়তো এই ডায়েরির লেখাগুলো কোনো দিনও দিনের আলো দেখতো না। ধন্যবাদ যদি দিতে হয় তাহলে আপনার বাবাকে দিন। তার লেখাই তো আমার জীবন বাঁচিয়েছিল। আমি তো শুধু তার ঋণের ক্ষুদ্র একটা অংশ শোধ করার চেষ্টা করছি। আর সেই ঋণ শোধ করার জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আপনার বাবার লেখা সমস্ত গল্প, কবিতা, উপন্যাস সব কিছু বই আকারে প্রকাশ করব দেশের সেরা প্রকাশনী থেকে। আর তার লেখা অকল্পনীয় গল্পটা নিয়ে আমি একটা সিনেমা বানাবো, আন্তর্জাতিক মানের সিনেমা। সত্যি বলছেন? আমি আমার কথা নড়চড় করি না। আর অকল্পনীয় ফাউন্ডেশনের সম্পূর্ণ দায়িত্ব আজ থেকে আপনার। আপনি আপনার স্বপ্ন মতো আশ্রমের বাচ্চাদের জন্য কাজ করবেন। যত টাকা লাগে তার ব্যবস্থা আমি করব। অহনার চোখ খুশিতে আবেগে ছলছল করে উঠল। সে কোনো কথা না বলে আলতো করে তার মাথাটা রিয়াদের কাঁধে রাখল। রিয়াদও পরম আবেশে তার ছুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আমার একটা ভয় করছে রিয়াদ। কিসের ভয়? সব কিছুই তো স্বপ্নের মতো লাগছে। যদি ঘুম ভেঙে দেখি সব কিছু মিথ্যা। এটা স্বপ্ন নয় না, এটাই বাস্তবতা। আপনার আর আমার বাস্তবতা। রিয়াদ পকেট থেকে তার সেই বিখ্যাত কলমটা বের করলো। ছাদের আলোয় কলমের নীল রংটা আর সেই নকশাটা জ্বলজ্বল করছে। এই নিন। এটা তো আপনার লাকি চার্ম। এটা আপনার বাবার স্বপ্নের প্রতীক। আর লেখকের কলম তার যোগ্য উত্তরসূরির হাতেই থাকা উচিত। আপনি যখন আপনার বাবার অসমাপ্ত গল্পগুলো শেষ করবেন তখন এই কলম দিয়ে লিখবেন। অহনা কাপা কাপা হাতে কলমটা নিল। সে রিয়াদের চোখের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো। তাদের গল্পটা কোনো প্রতিশোধ দিয়ে শেষ হলো না, বরং সম্মান, বিশ্বাস আর একরাশ খুনসুটি মাখা ভালোবাসা দিয়ে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। রিয়াদ আলতো করে অহনার আরও কাছে এগিয়ে এলো। তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে পড়ছিল। অহনা, আমি আপনাকে। অহনা রিয়াদের ঠোঁটে আঙ্গুল রেখে বলে, চুপ, কিছু বলতে হবে না। কিছু কথা না বললেও বোঝা যায়। অহনা তার চোখের ইশারায় সম্মতি জানালো। রিয়াদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে তার ঠোঁট দুটো অহনার ঠোঁটের উপর আলতো করে রাখল। পূর্ণিমার চাঁদ আর লক্ষ কোটি তারার সাক্ষী হয়ে দুটো আত্মা এক হয়ে গেল। তাদের প্রথম চুমুতে কোনো তারা ছিল না, ছিল শুধু নির্ভরতা, বিশ্বাস আর একে অপরকে খুঁজে পাওয়ার গভীর প্রশান্তি। চাঁদের আলোয় তাদের ছায়া দুটো একে অপরের সাথে মিশে গিয়ে যেন একটা নতুন গল্প লেখা শুরু করলো, ভালোবাসার এক অকল্পনীয় গল্প। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সুন্দর রোমান্টিক গল্পটি শেষ হলো। তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের যদি আপনি গল্পের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে অবশ্যই আমরা অনুরোধ করব আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নিয়মিত গল্পের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটিও ক্লিক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা কেমন গল্প শুনতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।